তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমাদের আজকে ক্লাস শুরু করছি। আজকে অফিশিয়ালি আমাদের 5th ক্লাস সেমিস্টারের। তো গত ক্লাস পর্যন্ত আমরা অ্যারের কিছু প্রপার্টিজ দেখেছিলাম, অ্যারেতে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়। অ্যারে থেকে কোনো একটা ডেটা সার্চ করার জন্য আমরা একটা টেকনিক জেনেছিলাম, সেটা হচ্ছে লিনিয়ার সার্চ, তাই তো? এবং লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটিও আমরা অ্যানালাইসিস করেছিলাম যে f of n equal to half of n plus 1. In other words, it is equivalent to n plus 1 or equivalent to n or equivalent to n. অর্থাৎ যদি কোনো কমপ্লেক্সিটি n এর ইকুইভ্যালেন্ট হয়, that means the complexity is linear. So that means আমাদের যে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার, and it gradually increases the time to compute the searching will gradually increase linearly with respect to number of input in that array n. So array size তুমি বড় করে দাও, তার সাথে এক্সপোনেনশিয়ালি বাড়বে না, তার সাথে হাইপার এক্সপোনেনশিয়ালি বাড়বে না, বাট তার সাথে লিনিয়ারলি বাড়বে আমাদের টাইম কমপ্লেক্সিটি। সো ব্যাপারটা এরকম যে তোমার অ্যারের সাইজ যদি 100 হয়, সেটার জন্য যে পরিমাণ টাইম লাগবে, অবভিয়াসলি 10 সাইজের অ্যারের জন্য সেই পরিমাণ জায়গা লাগবে না, তার তুলনায় কম লাগবে, বাট দুটোই অ্যারে সাইজের উপর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি পরিমাণ টাইম লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এর থেকে এফিশিয়েন্ট একটা ওয়ে বের করার ট্রাই করছিলাম, যে লিনিয়ার সার্চের থেকে বেটার ওয়েতে সার্চ করতে পারে এমন কোনো অ্যালগোরিদম আছে কিনা। তো সেই আলোচনাতে আমরা নিয়ে আসছি বাইনারি সার্চকে। গতদিন কি বাইনারি সার্চ আমি এক্সপ্লেন করেছিলাম না করি নাই? স্যার একটুখানি টাচ দিয়েছিলাম, ফর্মালি আলোচনা শুরু হয় নাই, আমরা ফর্মালি বাইনারি সার্চকে নিয়ে আলোচনা করি। সো ইট উইল টেক নট মোর দেন 10 or 15 মিনিটস। আমরা একটু দ্রুত চলে যাই। বাইনারি সার্চের ডেমনস্ট্রেশনটার কথা বলি। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ অ্যান অ্যারে অফ n এলিমেন্টস। বাইনারি সার্চের প্রথম টার্গেট হচ্ছে অ্যারেটাকে সর্ট করে নিতে হবে। আনসর্টেড অ্যারের উপরে বাইনারি সার্চ কাজ করে না। দ্যাট মিন্স ফার্স্ট স্টেপ, we need to sort out the elements of that array. That means আমাদের আগে একটা সর্টিং অ্যালগোরিদম শিখে আসতে হবে। তো সর্টিং অ্যালগোরিদম কোনটা অ্যাপ্লাই করে এই ডেটাকে সর্ট করা হয়েছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যেহেতু সর্টিং এর জন্য আমাদের বিশদ আলোচনার সময় আছে। বাট সামহাউ ডেটা কোন একটা আইটেমকে সার্চ করার আগে আমাদের ডেটা এলিমেন্টটাকে সর্ট করে রাখতে হবে। ফার্স্ট থিং ফার্স্ট গেল। এরপরে ফর এক্সাম্পল, উই আর সার্চিং ফর আইটেম 7। ভেরি গুড, আমাদের হাতে n সংখ্যক এলিমেন্ট আছে, আমরা আইটেম 7 কে টার্গেট করেছি। প্রথম কাজ, এই অ্যারের অ্যালগোরিদমটায় প্রথম কাজ হচ্ছে তোমাকে একটা বিগিনিং এবং একটা ইন্ড ইন্ডেক্স ধরে নিতে হবে, এবং তোমার বিগিনিং ইন্ডেক্স যে কোনো কাজের শুরুতেই হবে তোমার লোয়ার বাউন্ড অফ দ্যাট অ্যারে, এন্ড দ্য ইন্ড ইন্ডেক্স উইল বি আপার বাউন্ড অফ দ্য অ্যারে। দ্যাট মিন্স কোনো কাজ শুরু করার আগেই এই অ্যারের ফার্স্ট ইন্ডেক্স বা লোয়ার বাউন্ডকে তুমি করে নিবে তোমার beginning. This will be your beginning as it is the lower bound of that array, or as it is the upper bound of your array, it will be the end pointer or end counter in variable. So the beginning variable is at first pointing to the lower bound, and the end variable is firstly initially pointing to the upper bound. Okay, so now what? এই দুটো ভেরিয়েবল আমার অ্যাসাইন করার প্রয়োজন হলো কেন? আমরা সব সময় একটা মিড ভ্যালু বের করার ট্রাই করব। মিড ভ্যালু, এবং এই মিড ভ্যালুটা কার মিড? তোমার বিগিনিং এবং এন্ডিং এর মিড। সো আমরা খুব ইজিলি বিগিনিং এবং এন্ডিং এর মিড বের করে ফেলতে পারি। বিগিনিং ইন্ডেক্সটা এবং এন্ড ইন্ডেক্সটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। সো আলটিমেটলি অ্যারের ক্ষেত্রে তুমি যদি প্রোগ্রামিং করো, অ্যারের ইনিশিয়াল ইন্ডেক্স যদি 0 হয়, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7. The 7th index is the end index, 0th index is the beginning index. So in that case, the mid will be 0 plus 7 divided by 2, 3.5. What will we use? Floor or ceiling? Floor. Sling. Right, আমরা floor value use করব, that means we will use 3. So ultimately that is the procedure. So খেয়াল করে দেখো, এই পর্যন্ত যা চলছে সেই অনুযায়ী আমরা মিড ভ্যালু সিলেক্ট করেছি কোনটাকে? থার্ড ইন্ডেক্সকে। আর এখানে যদি তারা অন্যভাবে হিসাব করে, এটাকে যদি 1 দেয় এবং এটাকে 8 দেয়, সেক্ষেত্রে ঘটনা সেম। যদি রেগুলার নোটেশন ইউজ করে, এটা ফার্স্ট ইন্ডেক্স এবং এটা 8th ইন্ডেক্স, দ্যাট মিন্স দ্যাট ইজ অলসো সেম। সেক্ষেত্রে মিড হবে 4.5, যার
floor হচ্ছে 4, so ultimately 1 2 3 4 fourth data it will be our mid. কেন আমরা মিড সিলেক্ট করলাম? মিড সিলেক্ট করে আমরা দুই ধরনের কাজ করব। ফার্স্ট, এই মিডে যে আসলাম, আমরা আগে দেখবো যে মিডের ভ্যালুটা আমাদের সার্চকৃত আইটেমের সাথে মেলে কিনা, অর্থাৎ আমরা যাকে খুঁজছি এই ব্যক্তি সে কিনা। যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আমাদের সার্চিং এখানেই শেষ। বাট যদি না হয়, সেক্ষেত্রে তোমাকে এই বাইনারি সার্চ অ্যালগরিদম হেল্প করবে এভাবে যে পরবর্তীতে পুরো অ্যারেটাকে আর সার্চ করার তোমার প্রয়োজন নাই। হয় তুমি এই মিড ইন্ডেক্সের লোয়ার সাইডকে, অর্থাৎ এই সাব অ্যারেটাকে তুমি এরপরে সার্চ করবে, অথবা তার রাইট সাব অ্যারেটাকে সার্চ করবে, যে কোনো একটা, দুটোকে অবশ্যই। অর্থাৎ যে কোনো একজন ইলিমিনেটেড হয়ে যাবে, এইটাই আমাদের সুবিধা। শর্তটা যদি আমরা বুঝতে পারি, আমরা পরে খেয়াল করে দেখি। বিগিনিং এ আমরা কি করলাম আমরা বুঝেছি। আমরা বিগিনিং এবং এন্ড টাইমে দুটো আলাদা ভেরিয়েবল নিয়েছি এবং তার মধ্যে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড রেখেছি অ্যারের, এবং এরপরে আমরা একটা মিড সিলেক্ট করেছি। এরপরে যেটা কাজ, কম্পেয়ার আইটেম উইথ দ্য মিড ভ্যালু। সো আমরা 7 কে সার্চ করছিলাম, মিড পজিশনে এসে আমরা পেয়েছি ভ্যালু 4। খেয়াল করে দেখো, আইটেমের সাথে কিন্তু আমাদের মিড পজিশনটা ভ্যালু মেলেনি। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের হয় লোয়ার হাফ অফ দ্যাট অ্যারে বা লোয়ার সাব অ্যারে, যেটাকে বলা হয় সাব অ্যারে, অ্যারের একটা পোর্শন, আমরা হয় লোয়ার সাব অ্যারে নিয়ে সামনে কাজ করব, অথবা রাইট সাব অ্যারে নিয়ে সামনে কাজ করব, লেফট অর রাইট সাব অ্যারে, ডিপেন্ডিং অন হোয়াট, ডিপেন্ডিং অন আ সিম্পল কন্ডিশন। ডিপেন্ডিং অন এ সিম্পল কন্ডিশন, যদি মিড ভ্যালুর সাথে আইটেমের ম্যাচ না হয়, তাহলে চেক করতে হবে যে আইটেমটা আমার এই ডেটা অ্যারের মিড পজিশনে থাকা ভ্যালুর থেকে ছোট কিনা। মজার ব্যাপার দেখো, অলরেডি এই অ্যারেটা সর্টেড, তার মানে তুমি যাকে খুঁজছো সে যদি ওর থেকে ছোট হয়, তার মানে সে অবশ্যই কোথায় লুকায় আছে বলো দেখি? লেফট আছে, বাম পাশে। আর যদি এই ব্যক্তি এর থেকে বড় হয়, তাহলে লুকিয়ে আছে ডান পাশে। এটা সিম্পল সমাধান। রাইট, 7 যেহেতু 4 এর থেকে ছোট, আমাদের আর সরি 7 যেহেতু 4 এর থেকে বড়, আমাদের বুঝতে বাকি নাই যে আমাদের আসলে এই পাশে ওই অ্যান্সারকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। থাকলে এই পাশে আছে, নাও থাকতে পারে, সেটা পরে জানবো। সো এই কারণেই দুটো হাফ করা হয়েছে এবং এই হাফকে রেড মার্ক করা হয়েছে, কারণ এই হাফের মধ্যে অ্যান্সারটা নাই। আমরা পরবর্তীতে চেক করব এই হাফটা। এখন প্রশ্ন হচ্ছে, এই 8 সাইজের অ্যারেকে পরবর্তীতে কিভাবে আমি এই 4 সাইজের অ্যারে বানাবো? আমি আসলে 8 সাইজের অ্যারেকে 4 সাইজের অ্যারে বানাইতে পারবো না, বাট আমি যেটা করতে পারি, আমি যে দুটো পয়েন্টার রেখেছিলাম না, একটা বিগিনিং আর একটা ইন্ড, মনে আছে? এই বিগিনিং এবং ইন্ডের মধ্যবর্তী স্থানটাই তো আমার আসলে টোটাল অ্যারে বলে কাউন্ট হবে। আমরা যদি এই ভেরিয়েবল গুলোকে একটু ডান বাম করে নিয়ে আসতে পারি, তাহলে অ্যারের সাইজটা ছোট হয়ে যায়। কিভাবে করতে পারি? ফর এক্সাম্পল, যদি রাইট সাব অ্যারে, হ্যাঁ, কেউ এক্সাম্পল দিক কিভাবে করতে পারি। জি, আমরা যদি মিডের লেফট পাশে পাই, তাহলে আমরা করতে পারি কি, এন্ডটাকে আমরা মিডে সিলেক্ট করতে পারি, আর বিগিনিং থাকছেই। রাইট, যদি এমন হয় আইটেমটা যদি লেফট সাব অ্যারেতে থাকার প্রবাবিলিটি থাকে, শর্ত কি? সেক্ষেত্রে আইটেমকে হতে হবে আমার ডেটার মিড ইন্ডেক্সের তুলনায় ছোট। এক্ষেত্রে আমরা কিভাবে অ্যারেটা ছোট করে নিয়ে আসতে পারি? আমাদের বিগিনিং কে চেঞ্জ করার দরকার আছে? নাই, বিগিনিং যেটা আছে সেটাই থাকবে, কিন্তু ইন্ড পজিশন কি আর এখানে রাখবো নাকি এইখানে নিয়ে আসবো? মিডে চলে মিডে তো আমি পাই না, সো চাইলে তুমি একেও বাদ দিতে পারো। মিডে যেহেতু আমি আইটেমের সাথে ম্যাচ পাইনি, সো আলটিমেটলি ওইও বাদ। আমরা নিয়ে আসবো মিড -1 এ। স্যার এমনও হতে পারে তো স্যার, আমার মিড ভ্যালুটাই হচ্ছে আমার সেই ইন্ডেক্স, এক্ষেত্রে মিডটা যদি মিড ভ্যালুটাই ইন্ডেক্স হয়, সেক্ষেত্রে কি আর আমার এই লেফট সাব অ্যারে আর রাইট সাব অ্যারে কে সার্চ করার প্রয়োজন আছে নাকি? তাহলে তো মিলেই গেল স্যার, স্যার ওখানে তো এখানে মিলে যাবে স্যার, সার্চ করছে। রাইট, মানে যদি আমি মাল্টিপল সার্চের কথা বলছি না, কিন্তু আমরা ওই আগের দিনও যে কথা বলছি যে সিঙ্গেল সার্চ, মনে করো এলিমেন্টটা একবারই পেলেই আমরা সার্চিং বন্ধ করে দিব। সো যদি কখনো তোমার মিড ভ্যালু পাওয়ার পরে অ্যারের মিড পজিশনেও তুমি এলিমেন্টকে খুঁজে পাও, তোমার সার্চ আইটেমকে, তুমি ওখানেই ডান বলে বের হয়ে আসতে পারো, ফাউন্ড। বাট লেফট সাবের এবং রাইট সাবের কনসেপ্টটাই আসছে যদি মিড পজিশনের সাথে তার ম্যাচ না পাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি বাম পাশের সাবেরেতে আমার ডেটা লুকানো থাকে এবং সেটার আমি একটা ইন্ডিকেশন পাই, তাহলে আমার নতুন অ্যারের বাউন্ড হবে কি? বিগিনিং আর মিড -1। অপরপক্ষে যদি ঘটনা এরকম থাকে, যেমন এই ক্ষেত্রে যেটা ঘটেছে, আমাদের আইটেম আসলে রাইট সাব অ্যারেতে লুকানো আছে বলে আমরা ধারণা করছি, এই ক্ষেত্রে আমাদের ইন পরিবর্তন হবে না, বাট বিগিনিংটাকে পরিবর্তন করে দিতে হবে কোথায়? মিড +1। রাইট, তো আমাদের নতুন অ্যারে হবে
হয় মিড প্লাস 1 থেকে এন্ড পর্যন্ত অথবা বিগিনিং থেকে মিড মাইনাস 1 পর্যন্ত। এভাবে আমরা দিস প্রসিডিউর উইল কন্টিনিউ। হ্যালো দিস প্রসিডিউর উইল হ্যালো, হ্যাঁ আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? জি স্যার, আজকে আমি ক্লাসটা করতে পারতেছি না অসুস্থতার কারণে। আচ্ছা ঠিক আছে, একটু রোল নাম্বারটাকে মনে রাখো 121, আমি রোল কল করলে বলে দিও, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। তো আলটিমেটলি এই প্রসিডিউরটা কন্টিনিউ হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত এই দুইটা কন্ডিশনের কোনো একটা ম্যাচ করছে। কোন কন্ডিশনের উপর ভিত্তি করে আমি লুপটা বন্ধ করব, অর্থাৎ অ্যারেকে আর ভাঙবো না? কথা বোঝো, যখন তোমার নতুন অ্যারে এইখানে আসবে, মনে করো তোমার নতুন অ্যারে এটা, সো একই রকম ভাবে তুমি আবার নতুন একটা বিগিনিং পেয়েছো, আবার একটা ইন্ট পেয়েছো, সো তোমাকে কি করতে হবে? আবার একটা মিড কাউন্ট করতে হবে। সেই ক্ষেত্রে মিড কত হবে বলো তো? এটা 1, এটা 4, সো মিড হবে 2। সো সেকেন্ড এলিমেন্ট হচ্ছে তোমার জন্য মিড, সো সেকেন্ড এলিমেন্টে বসে আছে 6। সো আলটিমেটলি 6 এখন পর্যন্ত 7 এর থেকে ছোট। এটা ইন্ডিকেট করে যে আমাদের ডেটা রাইট সাব অ্যারেতে লুকানো আছে নাকি? জি স্যার। সো আলটিমেটলি একটু পরে আমি আবার অ্যারেটাকে আরো ছোট করে ফেলবো। সো আলটিমেটলি একে সার্চ করার প্রয়োজন নাই, 6ও বাদ চলে যাবে আমাদের। একটু আগে আমাদের যে ইন্ট ছিল সেই ইন্ট ওকে থাকবে, বাট বিগিনিং হয়ে যাবে মিড প্লাস 1। সো এইভাবে চলতে থাকবে। চলতে চলতে আমরা থামবো কখন? কন্ডিশনটা তোমরাই বলতে পারো। যখন তো স্যার মিলে আমার যাবে। কন্ডিশন কি? একটা হচ্ছে যদি মিলে যায়, ভেরি ইজি, যে কোনো পজিশনে যদি মিলে যায় ঘটনা, অর্থাৎ ডেটার মিডতম পজিশন যদি আইটেমের সাথে মিলে যায় তাহলে থেমে যাব, আর না মিললে আমরা লুপ চালাতে থাকবো। এটা হচ্ছে আমাদের এক শর্ত। আর আরেকটা শর্ত আছে, বিগিনিং কে অবশ্যই ইন্ডের সমান অথবা ছোট থাকতে হবে। অর্থাৎ কখনোই যেন অ্যারেতে বিগিনিং এবং এন্ড, মানে বিগিনিং যেন এন্ডের পরে চলে না আসে। কারণ খেয়াল করে দেখো, একটু পর পর কি হবে, বিগিনিং আর এন্ডের মধ্যে গ্যাপটা কি বাড়বে না কমতে থাকবে? রিডিউস হতে থাকবে। সো রিডিউস হতে হতে অ্যাট লিস্ট ওইটুক পর্যন্ত আমরা অ্যালাউ করব যেখানে বিগিনিং এবং এন্ড ইকুয়াল পজিশনে আছে, একই পজিশনে। কথা বুঝছো? একটা সময় অ্যারেতে একটা সিঙ্গেল এলিমেন্ট থাকলে বিগিনিংও যেখানে এন্ডও সেখানে থাকবে, তাই না? কিন্তু এরপরে তো আর অ্যালাউ করা যায় না। তার মানে কি, বিগিনিং আর এন্ড যদি একই পজিশনে হয়, এটা কি ইন্ডিকেট করে বলো তো? অ্যারেতে এলিমেন্ট আছে কয়টা তখন সার্চ করার মতো? একটা স্যার। একটা স্যার, একটা। অনলি সিঙ্গেল এলিমেন্ট, রাইট? দ্যাট মিন্স যদি এখানে পাওয়া না যায়, এরপরে আর অঙ্ক করাটা আমাদের জন্য সমীচীন হবে না। সো বিগিনিং এবং এন্ড যদি জায়গা পরিবর্তন করার সময় চলে আসে, তাহলে তুমি ইটারেশন থামিয়ে দিবে। সো এই দুটোর কোন একটা না ঘটলে তুমি লুপ চালাতে থাকবে, খোঁজার চেষ্টা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ খুঁজে পাবে। সো আসো আমরা একটু চেক করে দেখি। সো লুপটা থেকে বের হয়ে আসলাম, মনে করো লুপ টার্মিনেট হয়েছে। সো লুপ টার্মিনেট হওয়ার পরে প্রবাবল ঘটনা দুইটা। একটা হচ্ছে লুপ থেকে বের হয়ে যাওয়ার পরে যেই মিডে আমরা ছিলাম সর্বশেষ, এটার ওই পজিশনে হয় আইটেম আছে অথবা নাই, এই দুটাই প্রবাবল কেস। তো যদি থাকে তাহলে ফাউন্ড, এবং লোকেশনটা হচ্ছে এই মিড পজিশন, যে পজিশনে সার্চ করে আউটপুট পাওয়া গেছে বা ডেটাটাকে পাওয়া গেছে। আর যদি না পাওয়া যায়, যদি আইটেম আর ডেটা মিড লুপ থেকে বের হয়ে আসার পরেও না মেলে, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে আসলে ওই এলিমেন্টের বা ওই ডেটার, ওই আইটেমের অস্তিত্ব নাই। ভেরি সিম্পল। এবং বাইনারি সার্চ কেন লিনিয়ার সার্চের থেকে এফিশিয়েন্ট বলো দেখি? Why it is efficient? প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করা লাগছে না। স্যার এখানে আমরা প্রথমেই ভাগ করে নিচ্ছি। আমরা প্রথমেই অনেক ধরতে গেলে স্যার অর্ধেক এলিমেন্ট কি আমরা আমাদের চেক করা লাগতেছে না, আমরা ফেলে দিচ্ছি, বাকি অর্ধেক আমরা চেক করতেছি। ওইটাই আমি বলি, যদি আরো মজার ভাবে শুনতে চাও, তোমার বাইনারি লিনিয়ার সার্চের দিকে একটু নজর দাও। লিনিয়ার সার্চে যে লুপটা চালাও, প্রতিটা ইটারেশনে কয়টা করে এলিমেন্ট ইলিমিনেট হয় বলো দেখি? সিঙ্গেল এলিমেন্ট না, একটা করে স্যার। একজনকে কম্পেয়ার করছো, ওইটাতে আউটপুট পেয়ে গেলে লুপ থেমে যাবে, আদারওয়াইজ ওকে চেক করা শেষ, পরবর্তী n-1 সমস্ত এলিমেন্টকে এখনো চেক করা বাকি, তাই না? ব্যাপারটা মানে এক ইটারেশন একটার বেশি এলিমেন্টকে ইলিমিনেট করতে পারে না। কিন্তু বাইনারি সার্চ কিন্তু তা না, প্রতি ইটারেশনে সে এক্সিস্টিং অ্যারের অর্ধেক এলিমেন্টকে ইলিমিনেট করে দেয়। সো তোমাকে সামনে থাকা পুরো রাস্তাকে এক ইটারেশন শেষে সে অর্ধেক করে দিচ্ছে। এইটাই তার ফিজিবিলিটি, এটাই তার বৈশিষ্ট্য। অ্যাগ্রেসিভ ওয়েতে সার্চ করে, এটাকে বলে অ্যাগ্রেসিভ সার্চিং টেকনিক। আর আগেটা হচ্ছে ডিফেন্সিভ সার্চিং টেকনিক। অ্যাগ্রেসিভ সার্চিং টেকনিক মানে হচ্ছে গিয়ে সে অনেক কিছুকে অমিট করে চলে যায়, অদরকারি। তো তবে বাইনারি সার্চিং টেকনিকেরও কিছু ড্রব্যাক আছে, সেটাও আলোচনা করে দেই।
ড্রব্যাক তো অবশ্যই থাকবে। সো আমি আর অ্যালগোরিদমটা ডিটেলস যাচ্ছি না, তোমরা সবাই বুঝে ফেলেছো। ইনিশিয়ালি কাকে কি ধরতে হবে, লোয়ার বাউন্ডকে বিগিনিং, আপার বাউন্ডকে এন্ড, এবং এরপরে মিড সিলেক্ট করতে হবে। অবশ্যই মিড সিলেক্ট করার সময় দশমিক আসতে পারে, ফ্র্যাকশনাল নাম্বার আসতে পারে, আমরা সেটা ইন্টিজার ভ্যালু নিব, এবং অবশ্যই ফ্লোট ভ্যালু কানেক্ট করব, লোয়ার ভ্যালুটা নিব। এরপরে লুপ চলবে। লুপ চলার জন্য আমরা দুটো কন্ডিশনকে সেট করেছিলাম। যদি আউটপুট আইটেমের সাথে ডেটার মিড এলিমেন্ট মিলে যায় তাহলেও লুপ থেমে যাবে, আর বিগিনিং যদি ইন্টকে ক্রস করার সময় চলে আসে, বিগিনিং যদি ইন্টের থেকে বড় হয়ে যায়, এই ক্ষেত্রে আমার লুপ থেমে যাবে, আদারওয়াইজ লুপ চলবে। লুপ চলার সময় আমাদের দুটো কাজ, একটা হচ্ছে যেহেতু আমরা লুপের মধ্যে ঢুকেছি, অর্থাৎ ডেটার মিড এলিমেন্ট আইটেমের সাথে মেলেনি, তার মানে হয় সেটা ছোট অথবা সেটা বড়। ছোট হলে আমরা কি করব, লোয়ার ইন্ড অথবা বিগিনিং এর কোন একজনকে আপডেট করব, এলস অন্য একজনকে আপডেট করব। এই আপডেট করার পরেই আমরা নতুন করে একটা মিড সেট করব। যেহেতু অ্যারের পরিমাণটা ছোট হয়ে গেছে, অ্যারেটা ছোট হয়ে গেছে, দ্যাট মিন্স নতুন অ্যারের নতুন মিড পজিশন খুঁজে বের করে আবার একই পরিমাণ সেই কন্ডিশনটা চেক করতে হবে যে আমরা যেই নতুন মিড পেলাম, ডেটার মিড পজিশনে আইটেম লুকানো আছে কিনা, এই দুটো এলিমেন্ট সেম কিনা। হলে আমরা লোকেশনের মধ্যে মিডের ভ্যালুটা সেট করে ফেলবো যে এটাই আমাদের লোকেশন, এবং আমরা লুপ থেকে বের হয়ে আসবো। পরের বার অবভিয়াসলি এই শর্ত মিলে যাবে বলে আমরা শর্ট লুপ থেকে বের হয়ে আসবো। তো এই হচ্ছে বাইনারি সার্চের বেসিক অ্যালগোরিদম। এখন আসি বাইনারি সার্চের কমপ্লেক্সিটি। লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কি ছিল? লিনিয়ার, তাই না? লিনিয়ার ছিল, তার মানে ওর কমপ্লেক্সিটি নিশ্চয়ই একটু বেটার আসবে। আসলে দেখি আমরা লিনিয়ার সার্চের থেকে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কেন বেটার। এটা আমার স্লাইডে যদিও বা আছে, বাট স্লাইডটা দেখে বুঝে না, তোমরা ভালো করে বুঝবে না। তোমাদের জন্য অন্য একটা ইয়ে আছে। আচ্ছা, ওকে। সো বাইনারি সার্চের কমপ্লেক্সিটি নিয়ে একটু কথা বলি। বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কি কেউ জানে? f of n equal to একটু লাইনে থাকো। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কিন্তু অত্যন্ত ডিফারেন্ট উইথ কম্পেয়ার টু আওয়ার লিনিয়ার সার্চ। এটা লগারিদমিক এবং log 2 বেস n, log 2 বেস n এর সাথে এবার মানে আলটিমেটলি তোমার নাম্বার অফ ইনপুট, অ্যারেতে কি পরিমাণ ডেটা আছে তার সাথে লিনিয়ারলি ডিপেন্ড করে তোমার অ্যারের কমপ্লেক্সিটি বাড়বে না, টাইম কমপ্লেক্সিটি বাড়বে না। তার সাথে লগারিদমিক রিলেশনে টাইম কমপ্লেক্সিটি বাড়বে। এবং লগারিদমিক রিলেশন লিনিয়ার রিলেশনের থেকে ভালো না খারাপ বলো দেখি? লগারিদমিক রিলেশন when এটা তোমাদের জন্য দিয়ে দিলাম, এটা লিনিয়ার সার্চের জন্য n অথবা n প্লাস যাই দাও না কেন। আর এটা হবে হচ্ছে কি আমাদের বাইনারি সার্চের জন্য। কিভাবে এটা আসলে সেটা আমি বলছি, বাট তোমাদের জন্য কাজ হচ্ছে তুমি n এর যে কোনো ভ্যালু, n এর যে কোনো রিয়েল নাম্বার, অর্থাৎ অ্যারের এলিমেন্ট 1 থেকে শুরু করে 100 1000 তুমি চেক করে দেখো কোনটার জন্য ভ্যালু বড় আসে। সব সময় this will be more dominant than this one. লগের মধ্যে কম আসছে তো, লগের মধ্যে অনেক কম আসবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এটা মানটা অনেক ছোট আসে না, এই ভ্যালুটা অনেক ছোট আসে না। এবং অবশ্যই ক্যালকুলেটরে ইউজ করার সময় কিন্তু তোমরা বেস হিসেবে 10, আমাদের বেসিক লগ যেটা সেটার বেস কত? 10 বেস 10 ভিত্তিক লগারিদম, কিন্তু এটা কিন্তু আসলে 2 ভিত্তিক লগারিদম। সো এটাও তোমাদের জন্য একটা টাস্ক, কিভাবে log 2n, আমি জানি ম্যাথমেটিক্স হয়তো তোমরা এরকম টার্মিনোলজি সলভ করেছো, log 2 বেস n এর ভ্যালু কিভাবে বের করতে হয় এটা তোমরা চেক করে দেখবে, বসাই দিলেই তো হবে, বসাই দিলেই হয়। ঠিক আছে, সো এখন আসো আমরা দেখবো যে কিভাবে আসলে এটা log n হচ্ছে বা log 2 বেস n হচ্ছে, সেটা আমরা একটু হিসাব করে বের করতে চাই। এটা হিসাব করে বের করার জন্য আমাদেরকে যেতে হবে যেই কাজে, সেটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লিংকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। এক্সাম্পলটা খুব ইজিলি মানে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেটাই। 10 জন এলিমেন্টের অ্যারে, এর মিড বের করেছে, লোয়ার আর হায়ার এর মাঝামাঝি পজিশন, আইটেম সার্চ করছে কাকে আমি জানি না, 23 কে সার্চ করা হচ্ছে। সো প্রথমে যেহেতু 16 সাথে 23 মেলেনি, তার মানে রাইট সাবএরেতে চলে গেছে, সেইটার মিড নিয়েছে, 23 তার থেকে ছোট, তাই তার বাম পাশে থাকা এলিমেন্ট দুটোকে নিয়ে নতুন অ্যারে তৈরি করেছে, এর মধ্যে 23 কে খুঁজে পেয়েছে। এরপরে সো আফটার থার্ড ইটারেশন তারা তাদের রেজাল্ট খুঁজে পেয়েছে। এখন তারা বলছে টাইম কমপ্লেক্সিটি আমরা কিভাবে বের করতে পারি।
ক্যালকুলেটিং দ্য টাইম কমপ্লেক্সিটি। একটু স্যার ঠান্ডা আপনি মাথায় কি চিন্তা করুন অন্য তাহলে স্ক্রিন ইজি শেয়ার করছেন স্যার? রাইট দেলার। আই থিংক তুমি দেখতে পাচ্ছেন। স্যার আপনি টাইম কমপ্লেক্সিটি পড়াচ্ছেন কিন্তু এখানে অন্য স্লাইড স্যার শো। আপনার হচ্ছে ফুল স্ক্রিন, আচ্ছা আচ্ছা এন্টার রাইট স্ক্রিন। রাইট 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 রাইট। হ্যাঁ স্যার এখানে বাইনারি শার্ট যেগুলো আমরা কিন্তু এই আচ্ছা, স্লাইডে কিছু বুঝিনি স্যার, আরেকবার বলুন স্যার। এখন ঠিক আছে কিনা? যে এখন স্যার ঠিক আছে স্যার। স্যার। আসলে একটা লিংক নিয়ে আলোচনা করছিলাম, মানে আসলে তেমন কিছু না, এখানে ওই বাইনারি সার্চকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিয়েছিল 10 সাইজের একটা অ্যারে। হ্যাঁ, ওর মধ্যে তারা লোয়ার কে 0 এবং হায়ার কে 9 দিয়ে এটার মিড বিবেচনা করে এখানে নিয়ে আসছে। তারা আইটেম হিসেবে খুঁজতে চাচ্ছে 23 কে। সো 16 থেকে যেহেতু 23 বড়, তার মানে এই 5 এলিমেন্ট বিশিষ্ট নতুন সাব অ্যারেটাকে এরপরে তারা ক্যালকুলেশনে নিয়ে আসছে। এই কারণে তারা কি করছে, লোয়ারের পজিশন চেঞ্জ করে মিড +1 এ নিয়ে আসছে, হায়ার যেখানে ছিল সেখানেই। এই দুটোর বিবেচনায় আবার নতুন করে মিড হিসাব করা হচ্ছে। মিড পাওয়া গেছে 56 এ, বাট আমাদের দরকার 23। তার মানে মিড আইটেম লুকিয়ে আছে বাম পাশের সাব অ্যারেতে। বাম পাশের সাব অ্যারেতে এলিমেন্ট মাত্র 2 জন। তো বাম পাশের সাব অ্যারেতে যাওয়ার জন্য লোয়ার যেখানে আছে সেখানেই থাকুক, বাট হায়ার এর ভ্যালুটা নিয়ে আসতে হবে মিড -1 এ। সো হায়ার কে নিয়ে আসা হয়েছে 6 এ। সো এরপরে লোয়ার 5 হায়ার 6 এই দুটোর ব্যবহার করে মিড এর ভ্যালু পাওয়া গেছে এই পজিশনে 5 এ, এবং এখানেই তাদের আইটেম 23 খুঁজে পাওয়া গেছে। সো আলটিমেটলি এখানে বোঝানো হয়েছে কয়টা ইটারেশন শেষে আমরা প্রবলেমটা সলভ করতে পারলাম। আফটার হাউ মেনি ইটারেশনস হ্যাভ উই সলভড দ্য প্রবলেম, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। এখানে তারা বলছে যে দেখেন 10 সাইজের একটা অ্যারে, মাত্র 3টা ইটারেশন শেষেই আমরা প্রবলেমটা সলভ করে ফেলছি। ইটারেশন 1 যেখানে আমার অ্যারেটা 10 থেকে 5 সাইজের হয়ে গেল। ইটারেশন 2 যেখানে 5 থেকে অ্যারের সাইজ 3 হয়ে গেল। এবং এরপরে লাস্ট ইটারেশন যেখানে আমাদের অ্যারের সাইজ 2 হয়েছে, এবং এর মধ্যে পরবর্তীতে মিড পাওয়ার পরে আমার আর অ্যারেটাকে ভাঙার প্রয়োজন হয়নি, ওই পজিশনে আমি আউটপুট পেয়ে গেছি। তো নাও লুক এট দ্য কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, ক্যালকুলেটিং টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি হিসাব করার সময় তারা যেটা বলছে যে কতগুলো ইটারেশন আমাদের কমপ্লিট করতে হবে সেটা আগে বলেন, এবং প্রতি ইটারেশনে আপনার অ্যারের সাইজ কত সেটা আপনি বের করেন। দেখো অঙ্কটা কিভাবে, এখান থেকে তোমরা পড়ে নিও, বাট আমি তোমাদের জন্য অঙ্কটা বের করছি। ফর এক্সাম্পল, আমাদের টোটাল ইটারেশন লাগবে কয়টা আমরা ধরে নিলাম, আমরা এখনো জানি না। আমাদের টোটাল ইটারেশন লাগবে কে সংখ্যক ইটারেশন শেষে আমরা আউটপুট জানতে পারবো, whether the element is existing in the array or not using binary search। কে ইটারেশন আমাদের প্রয়োজন, অ্যারেতে ডেটা আছে n। এখন প্রশ্ন হচ্ছে কে সংখ্যক ইটারেশন, কে এর ভ্যালু যেহেতু জানি না, আমি ধরে নিলাম কে এর ভ্যালু, এই এদের যে প্রবলেমটা সেটার জন্য কে এর ভ্যালু কত ছিল 3। 3টা ইটারেশন শেষেই তারা আউটপুট পেয়েছে। এখন আসো একটু চেক করে দেখি ঘটনা কি ঘটে। কে তম ইটারেশন পর্যন্ত আমরা যেতে চাই। ফর এক্সাম্পল, প্রথম ইটারেশন যখন তুমি চালাচ্ছ তখন তোমার অ্যারেতে এলিমেন্ট কয়টা? 10টা ছিল। 10টা, অথবা টোটাল সংখ্যক কোনো ভাগাভাগি নেই, টোটাল n, যা দিয়ে শুরু করেছিলাম তাই। দ্বিতীয় ইটারেশনে যখন যাবে তখন অ্যারের এলিমেন্ট কতগুলো হবে? n/2। থার্ড ইটারেশনে যখন যাবে4। সরি n/2 স্কয়ার বা n/4, which is equivalent to n/2 স্কয়ার। এইখান থেকে তুমি একটা প্যাটার্ন জেনারেট করতে পারো। এই সিরিজটা হচ্ছে কে এর সিরিজ, আর এই সিরিজটা হচ্ছে তোমার ইনপুট n এর সিরিজ। n এর চেহারা কিভাবে পরিবর্তন হয় তুমি খেয়াল করে দেখো। যখন ইনপুট 1 তখন n এর ভ্যালু হচ্ছে n এর সাইজ হচ্ছে n/2 বেসিক্যালি। সেকেন্ড ইটারেশনে ইট ইজ n/2 থার্ড ইটারেশনে ইট ইজ n/2k। সো যদি কখনো কে ইটারেশনে গিয়ে আমার প্রবলেমটা শেষ হয়, সেক্ষেত্রে আমার অ্যারের সাইজ কত হবে? n/2। 1 এর জন্য এখানে কত 0, 2 এর জন্য এখানে 1, 3 এর জন্য এখানে 2, তার মানে কে এর জন্য এখানে হবে k-1 না? জি স্যার। বোঝা গেছে কিনা, মানে রিলেশনটা বুঝতে পারছো? যখন তোমার ফার্স্ট ইটারেশনে তুমি আছো, তোমার এত হচ্ছে তোমার অ্যারের সাইজ টোটাল n, যেটাকে আমি একটু রিডিজাইন করে এভাবে লিখেছি সম্পর্কটা বোঝানোর জন্য। নিচে থাকবে 2 এর পাওয়ার 0, এটা বেসিক্যালি এর থেকে 1 কম। সেকেন্ড ইটারেশনে থাকাকালীন তোমার অ্যারেটা হয়ে যাচ্ছে হাফ, n/2, যাকে আমি এভাবে লিখেছি n/2 এই 1টা হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ ইটারেশনের থেকে 1 কম। সো এভাবে যখন তুমি কে তম ইটারেশনে যাবে, যেটা তোমার জন্য লাস্ট ইটারেশন, যেখানে গিয়ে রেজাল্ট পেয়ে গেছো, সেখানে তোমার অ্যারের সাইজ হবে n/2k-1।
এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে কিনা? না স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে n বাই 2 টু দি পাওয়ার k মাইনাস 1 এর ভ্যালু কত? তোমরা কি বলতে পারো? এটা আমি বলতে পারি। লাস্ট ইটারেশনের সময় কে অ্যারে মানের উপর কত ডিপেন্ড হয়? করবে না? নো, তোমার যত বড় অ্যারে দিয়েই কাজ শুরু হোক না কেন, খেয়াল করো লাস্ট ইটারেশনে যখন তুমি আসবে তখন অ্যারেটা ভেঙে ভেঙে কতটুকু পরিণত হবে? একটা সিঙ্গেল এলিমেন্টে পরিণত হবে না? জি স্যার। জি স্যার। মনে আছে কিনা? সর্বনিম্ন অবস্থায় চলে যাও, অ্যারেটা ভাঙতে ভাঙতে লাস্টে কি থাকবে? একটা সিঙ্গেল এলিমেন্ট। তখনই তো বিগিনিং আর এন্ড একই পজিশনে। জি সো স্যার। আলটিমেটলি যখন আমি কে তম ইটারেশন চালাচ্ছি, আমরা বলছি অ্যারের সাইজটা হবে এইরকম, যেটা কে এর সাথে সম্পর্কযুক্ত, বাট সেই ভ্যালুটা আর কিছুই না, সেই ভ্যালুটা হবে 1। দিস উইল বি দ্য অ্যারে সাইজ। তার মানে এখন আমি একটা ইকুয়েশন পেলাম, n বাই 2 টু দি পাওয়ার k মাইনাস 1 ইকুয়াল টু 1। এইখান থেকে আমি n আর k এর মধ্যে একটা সম্পর্ক জেনারেট করতে পারি। কিভাবে করতে পারি? এখানে তারা কাজের সুবিধার জন্য কি করেছে জানো? এখানে k মাইনাস 1 কে কমপ্লেক্সিটি বিবেচনায় এই কাজগুলো করা যায়। n বাই 2 টু দি পাওয়ার k মাইনাস 1 কে তারা সহজ করে বলেছে আমরা k মাইনাস 1 নিব না, আমরা এটাকে সিম্পলি k নিব, সিম্পলি k নিব। কারণ এগুলো আসলে খুব বেশি, যেহেতু উপরের পাওয়ার হিসাবে আছে, পাওয়ার হিসাবে যতক্ষণ পর্যন্ত কে কে রাখছি, কনস্ট্যান্ট টার্মিনোলজিটাকে আমরা চাইলে এখান থেকে অমিট করে দিতে পারি কাজের সুবিধার জন্য। ইট উইল নট গিভ এনি এক্সেস টাইম। টাইম কমপ্লেক্সিটিতে ওটার তেমন কোনো ভূমিকা নাই। সো 2 টু দি পাওয়ার k এর ভ্যালু হবে n। সো k উইল বি, তোমরা এটা ক্যালকুলেটরে তোমরা সবাই জানো, সূচক আর লগারিদমের সম্পর্ক যারা জানো, 2 টু দি পাওয়ার k ইকুয়াল টু n হলে k হয়ে যায় log 2 বেস n, log 2 base n, and that is the time complexity. So তোমার নাম্বার অফ ইটারেশন কত হবে সেটা ডিপেন্ড করবে, কত ইটারেশন শেষে তুমি আউটপুট মিলিয়ে ফেলবে সেটা ডিপেন্ড করবে তোমার নাম্বার অফ ইনপুটের উপরে, বাট লগারিদমিক্যাল। প্লিজ একটু রেসপন্স করো যে এই জায়গাটায় কারো কনফিউশন আছে কিনা। হাউ উই হ্যাভ ডিটারমাইন্ড দ্য নাম্বার অফ ইটারেশনস ইন টার্মস অফ আওয়ার ইনপুট সাইজ n। n কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়ে আমরা নাম্বার অফ ইটারেশন বের করছি। বেসিক্যালি দিস কে will be our f of n। স্যার এখানে যে -1টা বাদ দিলাম, এটা যদি এখানে রাখি তাহলে তো মনে হয় আচ্ছা, তুমি যদি -1 থেকে বাদ না দিতে তাহলে কি হতো? 2 টু দি পাওয়ার k মাইনাস 1 হতো n। সো k মাইনাস 1 এর ভ্যালু হতো লগারিদম log 2 বেস n। সো k এর ভ্যালু কি দাঁড়াতো? log 2 বেস n প্লাস 1, নাকি একটা 1 অতিরিক্ত আসতো। বুঝতে পেরেছো কিনা? সো আলটিমেটলি খেয়াল করে দেখো, আমরা আগেই বলেছি কনস্ট্যান্ট টার্ম যেটা যোগ আছে, যেটা বিয়োগ আছে, যেটা গুণ আছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিসে, তাকে আমরা চাইলে অমিট করতে পারি। শুধুমাত্র n এর সাথে জড়িত সহগ বা কোএফিসিয়েন্টকে আমরা কোন রকম ভাবে, মানে n এর সাথে যে ব্যাপার জড়িত আছে n স্কয়ার, n কিউব অথবা log n, রুট n, এদেরকে পরিবর্তন করতে পারবো না। বাট এর সাথে থাকা কনস্ট্যান্ট টার্ম গুলোকে আমরা চাইলে যে কোনো মুহূর্তে আপডেট করতে পারি, এটা কোনো প্রবলেম নেই। আসলে বেসিক্যালি k ইকুয়াল টু log 2n প্লাস 1 যেই কথা, log n একই কথা ইন টার্মস অফ কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। ঠিক আছে, এই কারণে আমরা ওই কাজটাকে সহজ করে ফেলেছিলাম, k মাইনাস 1 না দিয়ে আমরা k দিয়ে হিসাব করেছিলাম। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই আছে কিনা আমার সাথে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই হচ্ছে এখানে সেই অঙ্কটাই করেছে তারা। তোমাদেরকে দেখার জন্য সুযোগ দিব যে লাস্ট কে তম ইটারেশন শেষে বা ডিভাইডেশন শেষে অ্যারের সাইজ হয়ে যায় 1। তার মানে n বাই 2 টু দি পাওয়ার k, খেয়াল করে দেখো, ইকুয়াল টু 1। আমি যেটা করলাম এখানে সেটাই করা আছে, n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k, which means k ইকুয়াল টু log 2n। এখানে আর কি লগারিদমিকের সূত্রটা তোমাদের সাথে বোঝানো হয়েছে আর কিছু না। k ইকুয়াল টু log 2n। সো দিস ইজ আওয়ার টাইম কমপ্লেক্সিটি ফর বাইনারি সার্চ। লিনিয়ার সার্চের জন্য যেটা আসছিল n+1 or n, সো ওর থেকে ওয়ে বেটার। এখন প্রশ্ন হচ্ছে এটার কি সবকিছুই বেটার কিনা, নাকি এটার মধ্যে আবার কোনো খারাপ কিছু আছে? এখানে এই ব্যাপারটা আসলে এমন ইজিলি বোঝানো হয়েছে তোমরা বুঝতে পারবে না স্লাইডে, এই কারণে আসলে, কারণ খুবই সংক্ষেপে করে দেওয়া হয়েছে, তাই তোমাদেরকে ওই স্লাইডটা দিয়ে দিব যেটা দেখে তোমরা বুঝতে পারবে। কমপ্লেক্সিটিকে খুব ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট কমপ্লেক্সিটিটা জেনে রাখো। অ্যালগোরিদম কোর্সে তোমাদের সাথে ডিটেইলড এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে ফর শিওর, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, অ্যালগোরিদম কোর্সে আমি নেই, ওই সময়ও মাঝে মধ্যে হয়তো এই ধরনের ছোট ছোট সার্চিং অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। আমরা জাস্ট এখানে একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করি। আমি শুধু বলে যেতে পারতাম যে বাইনারি সার্চের জন্য এটা মুখস্থ করে ফেলো log 2n,
লিনিয়ার সার্চের জন্য মুখস্থ করে ফেলো এটা n। হ্যাঁ, বাট আমরা তা না করে আমরা একটু জাস্ট ডেরিভেশনটা তোমাদের দেখাই দিলাম যাতে পরবর্তী কোর্সের জন্য এটা ওভারহেড না হয়। আসো বাইনারি সার্চের লিমিটেশন জানি। কিছু প্রবলেম তো অবশ্যই আছে। প্রবলেমগুলো কি কি? একটা প্রবলেম তো খালি চোখে বোঝা যায় যে অ্যারেটা সর্টেড না থাকলে কাজ চলবে না। না চলবে? শর্টেড শর্ট না থাকলে তো কাজ হবে না। সর্টেড না হলে তো হবে না। সো এখন আমাকে বলো 2 সাইজের একটা অ্যারেকে সর্ট করতে গেলে যেই পরিমাণ কষ্ট, 1 লক্ষ সাইজের যে অ্যারে সেটাকে সর্ট করা কি চারটিখানি ব্যাপার? নিশ্চয়ই না, স্যার তাই না? তো আমি আসলে করতে চাচ্ছিলাম একটা সার্চিং, তার আগে আমাকে করে নিতে হবে সর্টিং। যে সর্টিংটা আবার বিশাল একটা টাইম কমপ্লেক্সিটি। কোন সর্টিং এর প্রত্যেকটা সর্টিং এর কিন্তু নিজস্ব টাইম কমপ্লেক্সিটি আছে, তোমরা জানো কিনা? তোমরা আরো জানবে। প্রত্যেক ধরনের সর্টিং এর অনেকগুলো টেকনিক আমরা তোমাদের শেখাবো, বাট ইচ এন্ড এভরি সর্টিং টেকনিক সবচেয়ে ভালোটাও একটা সার্টেন পরিমাণ টাইম কিন্তু অবশ্যই নষ্ট করবে। কারণ সর্টিং মানেই কিন্তু ইন্টারনাল কম্প্যারিজনের উপর বেস করা, এবং সেখানে নেস্টেড লুপ লাগে, সেখানে মোর দ্যান নেস্টেড লুপ প্রয়োজন হতে পারে। সো আলটিমেটলি the elements must be sorted. Keeping data in a sorted array is very expensive. সো আমরা আসলে কস্ট কমানোরই চিন্তা করছি, বাট এখানে একটা এক্সপেন্সিভ ফিচার লুকানো আছে। One must have direct access to the middle element of any sublist. এটা জাস্ট বলার জন্য বলা হয়েছে যে আমরা যে কোনো সময় ওই বিগিনিং আর এন্ডের এভারেজ করে মিড পজিশন বের করলাম, আর অ্যারের বা ডেটা অ্যারের মিড পজিশনের যে এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারলাম। পৃথিবীর সমস্ত অ্যারের ডাটা এতটাও খোলামেলা না, রেস্ট্রিক্টেড থাকতে পারে যে এত কুইকলি সেখান থেকে ডেটাটা বের করা যাবে না। তার জন্য কিছু স্পেসিফিক প্রসিডিউরস বা ফাংশনস বা কল করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সেগুলো এক্সট্রা খরচ বাড়াবে, এক্সট্রা খরচ অ্যাড করতে পারে। বাট আমরা এখন যে লিনিয়ার বেসিক যে অ্যারে দিয়ে তোমাদের কাজ করে দেখাচ্ছি, এখানে তো আসলে কোনো সিকিউরিটি রিলেটেড কোশ্চেন নাই, এখানে বেসিক্যালি অন্য কোনো কমপ্লেক্সিটি নাই, তাই আমরা যে কোনো সময় মিডল এলিমেন্টের ডেটাকে অ্যাক্সেস করে নিচ্ছি। বাট রিয়েল লাইফে অনেক সময় ডেটার কোনো স্পেসিফিক পজিশনকে অ্যাক্সেস করতে চাইলে তোমার হয়তো আরো কিছু অথেন্টিসিটির প্রয়োজন আছে, যেটার জন্য অ্যাক্সেস ওভারহেড হতে পারে। সো এই দুটোকেই বলা হচ্ছে বাইনারি সার্চের মূল 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 প্রবলেম। প্রথমটা সবচেয়ে বড় প্রবলেম, দ্বিতীয়টা আসলে ওরকম না। স্যার এখানে তো আরেকটা প্রবলেম হতে পারে যে আমরা যে মিড বের করব, মিডের বিগিনিং এর দিকে আমরা যে ডেটাটা খুঁজছি ওটা বিগিনিং এ না এন্ডে, ওটার উপর ডিপেন্ড করে তো আবার দুইটাকে আবার দুইবার করে ভাগ করে 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 তারপরে যে খোঁজা লাগতেছে, এখানেও তো আসলে টাইম ভাগ কিন্তু আমরা করিনি। দেখো আমরা অ্যারের কোনো এলিমেন্টকে কি ডিলিট করেছি? ডিলিট করিনি। আমরা শুধু আমাদের দুজন কাউন্টারের পজিশন চেঞ্জ করে অ্যারেটাকে ভার্চুয়ালি ছোট করে ফেলেছি। তুমি কি অ্যারেটার মেমোরি লোকেশনের থেকে অ্যারের সাইজকে হাফ করছো, নাকি ভার্চুয়ালি তাকে ছোট করছো? ভার্চুয়ালি ছোট করছি। ভার্চুয়ালি ছোট করা মানে হচ্ছে ব্যাপারটা বলো, হোটেলে 10টা রুম আছে, তুমি তোমার 2 ফ্রেন্ডকে হোটেলের প্রথম রুম আর শেষ রুমে দাঁড় করালে, দ্যাট মিনস এটা একটা ইন্ডিকেটর যে হোটেলের মাঝখানে সব রুম তোমার। বাট যখন তুমি মনে করো যে তোমার আর এতটা এফোর্ট করার সুযোগ নাই বা দরকার নাই, তখন তুমি এক ফ্রেন্ডকে বললে তুমি 5 ঘর সামনে চলে আসো। সো হোটেলের এখন অর্ধেক রুম তোমার দখলে আছে, বাট ভার্চুয়ালি এটা হোটেলের 10টা রুমই কিন্তু এক্সিস্টিং, সেটাকে আমরা আসলে ডিলিট করার সুযোগ নাই। সো ব্যাপারটা এরকম। এটার জন্য আসলে খুব বেশি কোনো কস্ট নাই, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে আসতেছো, আপডেট করতেছো, এটার জন্য আসলে খুব মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগে, যেগুলো ইগনোরেবল। ঠিক আছে, এগুলোর তুলনায় কিছু না। ঠিক আছে কিনা? জি স্যার। তো আমরা কোন ধরনের সার্চিং কে ভালোবাসবো, লিনিয়ার নাকি বাইনারি? বাইনারি। বাইনারি পরে চেঞ্জ হতে পারে। পরে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, পরে চেঞ্জ হতে পারে। আসলে এটাতে কোনো 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 ধরনের সার্চিং, কোনো ধরনের সর্টিং ভালো এটা বলা যাবে না। জি স্যার। বিশেষ করে কম্পিউটার সায়েন্সের ছেলেরা তো এটা বলতেই পারবে না, ছেলেমেয়েরা। তোমাকে প্রশ্ন করতে হবে যে আমাকে আপনি প্যারামিটার গুলো বলেন, আপনার অ্যারের সাইজ কত, আপনার কোন ধরনের মানে ইয়ে আছে, আপনার ডেটা সার্চিং এ বা সর্টিং এ কোন ধরনের আপনার ডিফিসিয়েন্সি আছে কোথায়, আপনি কি টাইমকে কনসিড করতে চান নাকি আপনি স্পেসকে কনসিড করতে চান, কাকে বাঁচাতে চান, আমি সেই অনুযায়ী একটা অ্যাপ্রোচ দিব। সো আলটিমেটলি বাইনারি সার্চ এখন খালি চোখে মনে হচ্ছে লিনিয়ার সার্চের তুলনায় বেটার, বাট যদি অ্যারের ডেটা খুবই 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 অল্প হয়, আমরা বাইনারিতেই থাকার চেষ্টা করব, কারণ তখন সর্টিং এর জন্য যে খরচটা সেটা কম। সর্টিং এর খরচ কমে গেলে ও যেহেতু সিগনিফিকেন্টলি নাম্বার অফ ইটারেশন কমিয়ে সার্চ করে বের করে ফেলতে পারে, আমরা বাইনারিতে থাকবো। বাট অ্যারের সাইজ যদি একটু মডারেট হয়, সেক্ষেত্রে একটু কম্পেয়ার করার বিষয় আছে, হয়তো লিনিয়ার বেটার দিবে। সো আলটিমেটলি
খালি চোখে কিন্তু বলা যাবে না। অনেক সময় ভাই আমরা প্রশ্ন করি যে তোমার কাছে কি মনে হয়, তখন কিন্তু উত্তরটা আসলে এভাবে দেওয়ার নিয়ম। এখানে লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মধ্যে সিম্পলি তোমাদের সামনে একটু পার্থক্যগুলো বলা আছে, যেগুলো অলরেডি আমরা বলেছি। ওয়ার্স্ট কেসে লিনিয়ার সার্চ এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। এর থেকে খারাপ হতে পারে না কেন? এন সাইজের অ্যারে, তোমার টাইমও লাগছে এন, বা এন সংখ্যক কম্পারিজনই। কম্পারিজন শব্দটা মনে রাখবা, তোমার এফ অফ এন ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু নাম্বার অফ কম্পারিজনস কে। সো কে এর সর্বনিম্ন সবচেয়ে খারাপ অবস্থা কি হতে পারে? এন। লিনিয়ার সার্চে এন সংখ্যক ডেটা এলিমেন্ট আছে, একদম সর্বশেষ ঘরে গিয়ে হয় আমি ম্যাচ পেলাম অথবা ম্যাচই পেলাম না। So ultimately n is the worst case for linear search, but for our binary search the worst case is way too smaller, logarithmic, 2 log 2 base n. Searching process comparatively slower, searching process comparatively faster. Comparatively faster কেন? সার্চ করার আগের যে কাজ ওইটাকে বাদ দেওয়া হয়েছে, শুধু সার্চে যদি মনোনিবেশ করো তাহলে অবশ্যই এটা একটু ফাস্টার। ডেটা নিড নট টু বি সর্টেড, ডেটা নিড টু বি সর্টেড, এটা আমরা জানি। ডেটাকে সর্ট না করেও লিনিয়ার সার্চ চালানো যায়, কিন্তু ডেটাকে সর্ট না করে কোনোভাবেই বাইনারি সার্চ চালানো যাবে না। সো আমরা এখন কনক্লুড করব অ্যারে সার্চিং। লিনিয়ার সার্চ অ্যালগরিদম ইজ ভেরি সিম্পল বাট স্লোয়ার and can be used in the case of small number of elements. অল্প এলিমেন্টের মধ্যে যদি কাজ চালানো যায়, আমরা বাইনারি সার্চের জটিলতা যাব না, লিনিয়ার সার্চে কাজ চালাতে পারি। Though binary search algorithm is very efficient and faster, but the limitation of binary search confined its application area in the case of small number of elements and some data structures. So সব ধরনের ডেটা স্ট্রাকচারের সাথে বাইনারি সার্চ যায় না। অ্যারের ক্ষেত্রে এটা হয়তো সুন্দরভাবে হয়েছে, বাট যদি অন্য কোনো ডেটা স্ট্রাকচারে তুমি বাইনারি সার্চকে ইমপ্লিমেন্ট করতে চাও, বেশ কিছু কমপ্লেক্সিটি অ্যারাইজ করে, যেটা আমরা পরে জানব। আর বেসিক্যালি সর্টিং এর প্রবলেমটা তো আছে, এই কারণে বাইনারি সার্চের জন্য আসলে অল্প ডেটা থাকলে এই ধরনের ডেটা স্ট্রাকচারে ডেটাকে ফেলে আমরা সর্ট করতে পারি। দ্যাটস দ্য কনক্লুডিং রিমার্ক। আর তেমন কিছু নাই, আমাদের এই স্লাইডটা কমপ্লিট হয়েছে। আমরা আজকে আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম। আমাদের আলোচনার বিষয় আজকে একদম এক্স্যাক্টলি 45 মিনিটেই আমরা শেষ করতে পেরেছি আমাদের আগের ব্যাপারটা। এই কারণে আমরা অন্য একটা টপিকটা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করব। আমরা কি একটা 5 মিনিটের ব্রেক নিতে পারি? জাস্ট 5 মিনিটস, একটু পজ দিয়ে। জি স্যার। তোমাদের সাথে যেটা বলছিলাম, অলরেডি আমরা অ্যারেতে ইনসার্ট, ডিলিট এবং কি করতে পারি, সার্চ করতে পারি। দুই ধরনের সার্চিং আমরা দেখলাম। এখন ইম্পর্টেন্ট বিষয়, ওই বাইনারি সার্চ করার সময় যেটা আমরা দেখলাম যে সর্টিং এর একটা গুরুত্ব আছে প্রোগ্রামিং এ, এবং বিভিন্ন সার্চিং এও এটা লাগে। তো আমরা সর্টিং এর বেশ কয়েকটা অ্যালগরিদম তোমাদের সাথে আলোচনা করব, ইনএফিশিয়েন্ট থেকে ইফিশিয়েন্ট অর্ডারে। অর্থাৎ যেগুলো একটু ইনএফিশিয়েন্ট তাদেরকে আগে আলোচনা করব, এবং তারপরে এফিশিয়েন্ট গুলোকে লাইন অফ অর্ডারে নিয়ে আসবো, যাতে তোমরা ধরতে পারো আসলে কেন অন্যজন ইফিশিয়েন্ট বা আগের জনের ড্রব্যাক গুলো কি কি ছিল। তো প্রথম যে সর্টিং অ্যালগরিদম তোমাদের সাথে পরিচয় করাতে চাই তার নাম হচ্ছে বাবল সর্ট। এই সর্টিং অ্যালগরিদমটার নাম শুনেছে কয়জন? আচ্ছা, অলরেডি এই বাবল সর্ট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি ব্রেকফাস্টের জন্য ব্রেক দিছিলেন না? আমি ব্রেক নিছিলাম স্যার, আমি প্রেজেন্ট দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস শেষে আমি আরেকবার ডাকবো, কারা কারা ছিল না আমি সবাইকে দিয়ে দিব। ওকে স্যার। ঠিক আছে, এটা সবার জন্য। ঠিক আছে, যদি কখনো মিস করে ফেলো ওই ক্লাসে মাঝখানে বলা লাগবে না, লাস্টে একবার হাত তুলে বললেই হবে, আমি দিয়ে দিব সবারটা। ওকে, তো একটু জানতে চাই বাবল সর্ট অ্যালগরিদমটা নিজেরা ইমপ্লিমেন্ট করেছে কয়জন? কেউ কখনো করেছে কিনা এই সর্টিং অ্যালগরিদমটাকে? অনেক আগে করছিলাম মনে হয়। ওকে, হয়তো কোন এক সময় নিজের ইচ্ছায় শেখার জন্য, বাট একাডেমিক্যালি আমরা শিখেছি কিনা? স্যার ডিপ্লোমা করছিলাম তো স্যার কম্পিউটার টেকনোলজিতে। ডিপ্লোমা করেছে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট, তারা অবশ্যই করে থাকবে, বাট বিএসসি এর কোন স্টুডেন্ট কি বাবল সর্ট অ্যালগরিদম নিজে থেকে ইমপ্লিমেন্ট করেছে কিনা? আমার মনে হয় না। রাইট, সো এটা আমাদের জন্য একটা নতুন কনসেপ্ট, বাবল সর্ট। নামটা খুব সুন্দর। বাবল মানে কি? বাবল শব্দটার মানে কি? বাবল আসলে তেমন কিছু না। পানির মধ্যে বাবল হলে কি হয় বলতো? বাবল কি তার জায়গায় থাকে না উপরে উঠে আসে? উপরে উঠে। শব্দটা এখন বাংলা শব্দ হয়ে গেছে। বুদবুদ স্যার। হ্যাঁ, বুদবুদ। এবং বুদবুদের বৈশিষ্ট্য কি? এটা যদি পানির নিচে থাকে, এটা আসলে পানির একদম হাইয়েস্ট লেয়ারে চলে আসতে চায়, নাকি? হাইয়েস্ট লেয়ারে চলে আসতে চায়। যেখানেই তুমি বুদবুদ তৈরি করো না কেন, বাবলটা ক্রিয়েট করো না কেন, ইট উইল পপ আপ এট দ্য টপ। সো বাবল সর্ট অ্যালগরিদমে
আমরা ডেটাকে নিয়ে এমন একটা কাজ করব যেখানে কোন একটা স্পেসিফিক ডেটাকে আমরা বাবলের মতো তুলে নিয়ে আসবো। কাকে তুলে নিয়ে আসবো, কিভাবে তুলে নিয়ে আসবো, সেটা নিয়েই এটার ভিতরকার মেকানিজম। আসো দেখি কি বলে। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে সর্টিং কি জিনিস। আমরা সবাই কি সর্টিং কি সেটা জানি। অ্যারে যদি এরকম অগোছালো থাকে সেটাকে যদি আমরা গোছানো ওয়েতে নিয়ে আসি, সেটাই সর্টিং। সর্টিং মানে সাজানো। সর্টিং এর দুটো টেকনিক আছে, একটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং। অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং দ্যাট মিন্স ছোট থেকে বড় আকারে ডেটাগুলো ক্রমান্বয়িক আকারে বসানো হবে। আর আরেকটা আছে ডিসেন্ডিং অর্ডারে সর্টিং। ডিসেন্ডিং মানে কমা, তার মানে প্রথম ভ্যালুটা থাকবে বড়, লাস্টের ভ্যালুটা থাকবে সবচেয়ে ছোট। অনেকে মনে রাখতে পারে না কোনটা অ্যাসেন্ডিং কোনটা ডিসেন্ডিং। ডিসেন্ডিং কে মনে রাখা সহজ, পৃথিবীতে যে কোনো ডিসেন্ডিং মানেই ছোট হয়ে আসা। তো অ্যাসেন্ডিং অর্ডার সর্টিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট অর্ডারে সাজানো। এইখানে যেই সর্টিংটা করা হয়েছে সেটা কোন সর্টিং, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? নিচেরটা অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়, ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা হয়েছে। তো এই সর্টিংটাই আমরা কিভাবে করব সেটাই আমরা জানবো। বাবল সর্টের প্রথম ব্যাপার, বাবলিং আপ দ্য লার্জেস্ট এলিমেন্ট। আমরা বলেছি একটা এলিমেন্টকে বা ডেটার কোনো মানে অ্যারের কোনো একটা ডেটাকে আমরা বাবল আপ করে নিব। কাকে বাবল আপ করব? লার্জেস্ট এলিমেন্ট। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের চোখে দেখা অ্যারের সবচেয়ে বড় এলিমেন্টটাকে আমরা পপ আপ করব, বাবল আপ করব। ট্রাভার্স এ কালেকশন অফ এলিমেন্টস, মুভ ফ্রম দ্য ফ্রন্ট টু দ্য এন্ড। খুবই জেনারেল কথাবার্তা। সবসময় অ্যারেকে যখন আমরা সর্ট করব, আমরা ফ্রন্ট থেকে একদম ব্যাক পর্যন্ত, অর্থাৎ ফ্রন্ট থেকে এন্ড পর্যন্ত আমরা ট্রাভার্স করব, হেঁটে বেড়াবো আমাদের কাঙ্ক্ষিত ডেটাকে খুঁজে পাওয়ার জন্য। এবং এর মধ্যে বাবল সর্ট কি করবে? বাবল দ্য লার্জেস্ট ভ্যালু টু দ্য এন্ড ইউজিং পেয়ার ওয়াইজ কম্পারিজনস এন্ড সোয়াপিং। অত্যন্ত গুরুত্বের সাথে এই শব্দটা মনে রাখবে। বাবল সর্ট পেয়ার ওয়াইজ কম্পারিজনের উপরে ডিপেন্ড করে বাবল করে। পেয়ার ওয়াইজ কম্পারিজন মানে হচ্ছে সে পাশাপাশি ঘরে থাকা দুজন ব্যক্তিকে নিয়ে পেয়ার গঠন করে। যেমন এই দুজনকে নিয়ে একটা পেয়ার, 1 আর 2 নাম্বার ঘর, 2 আর 3 নাম্বার ঘরকে নিয়ে একটা পেয়ার, 3 আর 4, 4, 5, 5, 6। তো পেয়ার ওয়াইজ কম্পারিজন করে করে সে কোন একটা ডিসিশন নিবে, সোয়াপ করবে কি করবে না, এই দুইজন ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে তারা ঠিক পজিশনে আছে নাকি তাদের জায়গা অদল বদল করা উচিত, সেটার উপরে সে একটা ডিসিশন নিবে। আসো আমরা আরেকটু ভিতরে যাই, বাবল সর্ট কিভাবে আসলে এই কাজটা সামলাচ্ছে তার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলসে যাই। দেখো, যখনই পেয়ার ওয়াইজ কম্পারিজনের কথাটা আসছে, তো কিভাবে পেয়ার ওয়াইজ কম্পারিজন হচ্ছে সেটার একটা ধারণা দেওয়া হোক। প্রথম দুই এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করো, 77, 42। দেখো ঘটনা কি ঘটছে। আমরা প্রথম পেয়ারটা নিলাম এই অ্যারের, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 1 এবং ইন্ডেক্স নাম্বার 2 এর মধ্যে কি কম্পেয়ার হওয়া উচিত। দেখো ইন্ডেক্স নাম্বার 1 এবং 2 এর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে 77 এবং 42। সো আলটিমেটলি আমাদের সোয়াপ করতে হবে। তোমরা দেখেছো কিনা অ্যানিমেশনটা তো আসলে ওইভাবে দেখানো গেল না। সো আলটিমেটলি আমরা এই যে 77 এবং 42 এর মধ্যে যখন সোয়াপ করা দরকার বুঝতে পারলাম, আমরা 42 এবং 77 কে সোয়াপ করলাম, ছোট জন আগে চলে আসছে, রাইট। ফার্স্ট পেয়ারের কাজ শেষ। এখন আমাকে আরেকটা নতুন পেয়ার গঠন করতে হবে। কোন পেয়ারটা গঠন করব বলো দেখি। 1, 2 এর মধ্যে হয়ে গেছে, এখন কি 3, 4 কে নিয়ে পেয়ার গঠন করব? 2, 3 এর মধ্যে করব। 2 এবং 3 এর মধ্যে পেয়ার গঠন করব। অর্থাৎ ছোট জন আগে চলে গেছে, ভালো কথা, কিন্তু এখনো এই ব্যক্তি তার পাশের জনের সাথে সঠিক জায়গায় আছে কিনা সেটা আমার বোঝা বাকি আছে। সো আলটিমেটলি এখন 2 আর 3 এর মধ্যে একটা কম্পেয়ার হবে। দেখো 77 এবং 35 এখানেও আমাদের সোয়াপ করা উচিত। সো 35 চলে আসবে সামনে, 77 চলে যাবে পিছনে। চলে যাব 3 আর 4 এর মধ্যে কম্পারিজনে। 3 আর 4 এর মধ্যে কম্পারিজন, এখানেও সোয়াপ হওয়া দরকার। সোয়াপ হবে, 12 চলে আসছে আগে, 77 পরে। এভাবে চলতে থাকবে। 77 এবং 101 4th এবং 5 ইন্ডেক্সের মধ্যে যখন কম্পারিজন, নো সোয়াপ, যেটা অলরেডি সর্টেড অর্ডারে আছে, শুধুমাত্র এই দুইজনের যদি বিবেচনা করি। 101 and 5, রাইট, সোয়াপ নিডেড, সোয়াপ করতে হবে। সোয়াপ করব, 101 কে ডানে সরিয়ে দিব, 5 কে আগে নিয়ে আসবো। খেয়াল করে দেখো, আমরা আর কোন জোড়া আছে সোয়াপ মানে অ্যানালাইসিসের মতো যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম? না স্যার, আর কোন জোড়া বাকি নেই, কারণ 6 কে নিয়ে তার ডান পাশে আর কোনো এলিমেন্ট নাই বলে জোড়া করতে পারছি না, তার মানে আমার এখানে থামতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার বাবল সর্ট কি শেষ? নো, 6 বার করতে হবে। নো, বাবল সর্ট শেষ না, বাবল সর্টকে আরো কন্টিনিউ করতে হবে। বাট বাবল সর্টের একটা ইটারেশন শেষ। এই সর্টিং অ্যালগরিদম চালানোর জন্য তোমাকে দুটো লুপ চালানো লাগবে, একটা আউটার লুপ, একটা ইনার লুপ। আমার আউটার লুপটা একবার রান করেছে, তার মধ্যে ইনার লুপটা অলরেডি 5 বার রান করে ফেলেছে। আমার মাত্র একটা আউটার লুপের ইটারেশন হয়েছে, আরো কিছু করতে হবে।
কিন্তু এই কাজ শেষে তুমি একটা আউটপুট পেয়েছো, বলো তো লাভের লাভ কি হয়েছে? এই যে 101 এই অ্যারের মধ্যে থাকা সবচেয়ে বড় এলিমেন্ট, এই ব্যক্তি সবার উপরে চলে আসছে না, মানে অ্যারের সর্বডানে চলে আসছে না? জি স্যার, ওর এক্সাক্ট পজিশন পেয়ে গেছে। রাইট, আমরা একটা বাবল করে তাকে কোথায় নিয়ে আসছি? তার কাঙ্ক্ষিত প্লেসে নিয়ে আসছি, যেখানে তার থাকা উচিত, ওর আর নড়চড় হবে না। তার মানে এই একটা ইটারেশন শেষে আমার এই অ্যারেটার কতটুকু অংশ অলরেডি সর্টেড আছে বলতো? একটা অংশ। একে নিয়ে আমার আর টেনশন করতে হবে না, এই অংশটা অলরেডি সর্টেড। এর পরবর্তীতে যখন আমি আবার বাবল সর্ট অ্যালগরিদম জোড়া ধরে ধরে করবো, তখন কতটুকু কাজে লাগাবো? শুধু এতটুকু। করলে কি হবে? এই 5 জনের মধ্যে যে সবচেয়ে বড় সে ব্যক্তি চলে যাবে কোথায়? এই পজিশনে, ডানে চলে যাবে। সো আলটিমেটলি ঘটনা ঘটবে এভাবে। আসো আমরা চেক করে দেখি কি হয়। সো আলটিমেটলি আমাদের একটা ইটারেশন গেল। ওকে, লার্জেস্ট ভ্যালু কারেক্টলি প্লেসড। সো আমাদের এইটুক কাজ হয়েছে, লার্জেস্ট ভ্যালুটা আমরা সঠিক জায়গায় নিয়ে আসছি। এখানে বাবল সর্টের অ্যালগরিদমটার ব্যাপারে ধারণা দেওয়া আছে, আমি খুব ডিটেইলসে বলছি না, বাট যতটুকু বলতে হয় ততটুকু বলে যাই। আমরা এখানে ইনডেক্স শুরু করেছি কোথা থেকে? আচ্ছা পিছনে যাই। আমরা ইনডেক্সের ভ্যালুটা নেব কোথা থেকে? ফার্স্ট পজিশন থেকে, এবং সব সময় কম্পেয়ার করব তার সাথে তার পাশের নেইবারের। সো ইনডেক্সের ভ্যালুটা আমরা কত থেকে স্টার্ট করব? 1 থেকে। আর আমরা থামবো কোথায়? কোন ঘরের সামনে গিয়ে আমরা পরবর্তী ঘরে যাব না? বলো দেখি, লাস্ট ঘর হিসেবে কি আমরা এটাকে নিব না 5 কে নিব? 5। এক্স্যাক্টলি। n সাইজের অ্যারের জন্য n-1 তম ঘরে থেকেই তুমি আসলে পাশের ব্যক্তির সাথে যেহেতু তোমার কম্পেয়ার হবেই, সো আলটিমেটলি লুপ চালানোর সময় তুমি 1 থেকে হাঁটা শুরু করে একদম n পর্যন্ত হাঁটা দরকার নাই, এক ঘর আগে হাঁটো, কারণ প্রতিবারই তুমি যেই ঘরে দাঁড়িয়ে আছো তার সাথে তার ডান পাশের ঘরে কম্পেয়ার করবে। সো আলটিমেটলি n-1 এ থাকলে অবশ্যই n কেও আমরা দেখে নিব একবার, বাট n পর্যন্ত আসলে তো আসলে n+1 কে দেখার কোনো সুযোগ নেই। এই কারণে এই ঘরে আমরা লুপকে আনবো না। এই কারণে এখানে যেটা বলা হয়েছে যে ইনডেক্সের ভ্যালুটা স্টার্ট হবে 1 থেকে লুপ স্টার্ট করার জন্য, আর লাস্ট কম্পেয়ার এট কোন ঘরে থেকে আমরা সর্বশেষ কম্পেয়ার করব? n-1 তম ঘরে। লুপের মধ্যে আমরা কি করব? লুপ থেকে আমরা বের হয়ে আসব। লুপ থেকে বের হয়ে আসার শর্ত এক্সিট ইফ, এমন একটা কিছু ঘটলে আমরা লুপ থেকে বের হব যদি ইনডেক্সের ভ্যালুটা লাস্ট কম্পেয়ার এট এই ভ্যালুর থেকে বড় হয়ে যায়। স্বাভাবিক, 1 থেকে শুরু করে আমরা n-1 পর্যন্ত যাব, যদি এর থেকেও 1 ইনক্রিমেন্ট করে n এ চলে যাই, তো আলটিমেটলি ইনডেক্সের ভ্যালু বেড়ে হয়ে গেছে n, আর লাস্ট কম্পেয়ার এট রয়ে গেছে n-1, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা আর কন্টিনিউশন করব না। সো এই হচ্ছে আমাদের এক্সিট করার কন্ডিশন। ইনডেক্স যতক্ষণে আমাদের লাস্ট কম্পেয়ার এট কে ধরে না ফেলছে বা একে ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত চলবো। ভিতরে ঢুকে কি করব? খুব সিম্পল কাজ। ইনডেক্স আমাকে যেই ঘরে দাঁড় করিয়ে দিয়েছে, অ্যারের ইনডেক্স তম ঘরের সাথে কম্পেয়ার করব অ্যারের ইনডেক্স +1 তম ঘর পাশে ডান পাশের নেইবারকে কম্পেয়ার করব, জোড়া ধরে কম্পেয়ার, পেয়ার ওয়াইজ কম্পারিজন। যদি এটা থেকে বড় হয় তাহলে এখানে সোয়াপ একটু করতে হবে। কনফিউশন হয়ে গেছে সরি স্যার। এখানে কি লাস্ট 3টা পর্যন্ত আমরা বাবল শর্টিং করব, এরপরে থেমে যাব? লাস্ট 3টে বলতে ফার্স্ট এটা হচ্ছে n+1, তারপরটা n, তারপরটা হচ্ছে n-1, এই পর্যন্তই কি করব? এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু একটা লুপ চলবে, তুমি এটা বুঝতে পারছো কিনা? এই লুপটা স্টার্ট হবে কোথা দিয়ে? ইনডেক্সের ভ্যালু 1 থেকে। তোমরা লুপে তো ইনিশিয়ালাইজেশন তো জানোই, লুপের ইনিশিয়ালাইজ হবে মনে করো ইনডেক্সের ভ্যালুটা দিয়ে, i এর ভ্যালুটা শুরু হবে কোথা থেকে? 1 থেকে। চলবে কতক্ষণ i এর ভ্যালুটা বলো দেখি? এই লাস্ট কম্পেয়ার এট n+1 না, যতক্ষণ পর্যন্ত এটা n-1 এর সমান বা ছোট আছে, i less than or equal n-1, এবং i এর ভ্যালুটা প্রতিবারে বাড়বে কত করে? 1 করে i++। এই হচ্ছে তোমার লুপ। এখন এই লুপের মধ্যে ঢুকে তুমি কি করবে? তুমি যেই অ্যারে নিয়ে কাজ করছো সেই অ্যারের i তম পজিশনের সাথে কম্পেয়ার করবে কার? অ্যারের i+1 তম পজিশনের। i বলতে আমি ইনডেক্সকে বোঝাচ্ছি স্যার। এটা তো আপনি ইনার লুপের কথা দেখাচ্ছেন, আর এটা ইনার লুপের কথা বলছি আমি। জাস্ট এই একটু আগে যেই ইয়েটার কথা বললাম, জি স্যার, এই শুধুমাত্র একটা ইটারেশনের জন্য যা করার সেটার কথা বলছি, ইনার লুপ। ঠিক আছে, আউটার লুপ কতবার ঘুরবে সেটা আমরা পরে ডিসাইড করব। ঠিক আছে, দেখো এখানে কিন্তু নেস্টেড লুপ নেই, শুধু একটা সিঙ্গেল লুপ। এই লুপটা কোনটা? ইনার লুপটা। ঠিক আছে, মানে শুধুমাত্র একটা বড় এলিমেন্টকে সর্বডানে ফেলার জন্য তোমাকে এতটুকু কাজ করা লাগবে, এই জন্য এটাকে বাবল আপ অ্যালগোরিদম বলা হয়।
একজনকে বাবল আপ করার জন্য কি করতে হচ্ছে সেটা। অর্থাৎ পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে যে কোনো একটা অ্যারের মধ্যে সর্বশেষ এলিমেন্টটাকে শুধুমাত্র মানে সর্ববৃহৎ এলিমেন্টটাকে তুমি লাস্ট ইন্ডেক্সে রাখো, তাহলে তুমি এই অ্যালগরিদম দিয়েই কোড সাজাতে পারবে। কথা বোঝা গেছে কিনা? স্যার আমাদের এক্সামে কি এভাবে আসবে এই কোর্সের? যদি তুমি অ্যালগরিদমটাকে ধরতে পারো, আসলে কোশ্চেন কিভাবে আসবে সেটা আমরা পরেও ডিসকাস করতে পারি। কোশ্চেনের তো আসলে ওইরকম ইয়ে নেই, বাট তোমাকে যদি তোমার অ্যালগরিদমটা জানা থাকে, সুডোকোডটা বোঝা থাকে, তাহলে আমার মনে হয় প্রবলেম হবে না যে কোনো ধরনের প্রশ্ন অ্যান্সার করতেই। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তবে এরকম সুডোকোড ধরে প্রশ্ন আসে, আমরা সুডোকোড দিয়ে বলি। আমার কোশ্চেনটা ছিল কি স্যার, কোশ্চেনটা এভাবে হবে যে আমাদের এরকম অ্যালগরিদম লিখতে হবে। এখন যেহেতু খাতা কলমে পরীক্ষা কম, খাতা কলমে পরীক্ষা থাকলে অবশ্যই আমি অ্যালগরিদম লিখতে দিতাম, কিন্তু এখন কোশ্চেনটাকে একটু মডিফাই করতে হবে। তোমরা তো বোঝোই অনলাইন সেমিস্টার, সরাসরি হয়তো বইয়ের পাতায় লেখা আছে এমন কোনো বিষয় পরীক্ষায় আসবে না। জি স্যার। কথা বুঝতে পারছো? খুব অল্প সংখ্যক কি আসবে যে হুবহু আমি বললাম বাবল আপ অ্যালগরিদমটা লিখে দাও। যেহেতু স্যার এভাবে অনলাইনে করে আমাদের লেখার অভ্যাস হচ্ছে না, যে কিভাবে আসলে জিনিসটা প্র্যাকটিস করা হচ্ছে না। অ্যাসাইনমেন্ট আমরা অবশ্যই দিব। অ্যাসাইনমেন্ট যখন দেব তখন অবভিয়াসলি এর মধ্যে এক্সাক্ট এটা না হলেও এটার সাথে রিলেটেড কোনো কাজ দিব, যার জন্য তোমাকে এই অ্যালগরিদমটা স্টাডি করা লাগবে। ঠিক আছে? দেয়ার আর হোল লট অফ অ্যাসাইনমেন্টস, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে? ঠিক আছে স্যার। ডোন্ট ওয়ারি। সো এই হচ্ছে একটা ইনার লুপ। থ্যাংক ইউ আমাকে এই জিনিসটা বলার জন্য, এটা আসলে বলে দেওয়া ভালো। এটা হচ্ছে ইনার লুপটার কাজ। যেহেতু আমরা দুটো লুপ নিয়ে কাজ করব, ইনার লুপটা কতবার চলবে এক্স্যাক্টলি এই লজিকের উপর বেস করে চলবে। আই এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে, সব সময় চলবে n-1 পর্যন্ত, এবং ইনডেক্স উইল ইনক্রিমেন্ট বাই 1। প্রতিবার যখন আমরা লুপের মধ্যে ইটারেট করব, কি করব, ইনডেক্সের যে ভ্যালু অ্যারের সেই পজিশনের ভ্যালুর সাথে তার পাশের ঘরের নেইবারের কম্পেয়ার চালাবো, এবং চেক করে দেখবো যে বাম পাশের ভ্যালু, এটা যেহেতু বাম পাশেরটা আর এটা ডান পাশেরটা, বাম পাশের জন্য যদি ডান পাশের জন্য হচ্ছে বড় হয়, এটা হতে দেওয়া যাবে না। তার মানে আমাদের ডেটাকে সোয়াপ করতে হবে। সোয়াপ করার জন্য আমাদের সোয়াপ করলে কি কোনো ডিফল্ট ফাংশন আছে সি প্রোগ্রামিং এ? সোয়াপ লিখলি সোয়াপ হয়ে যায় এরকম কিন্তু কোনো ডিফল্ট নাই। ঠিক আছে? তো এই সোয়াপের কাজটা আমাদের কি করতে হবে, 2-3 লাইনে। আমরা সবাই সোয়াপ করতে পারি না দুটো ভেরিয়েবলের মধ্যে। জি স্যার, একটা এক্সটার্নাল ইয়া নিয়ে স্যার তার মধ্যে একটা কপি করে রেখে তারপর চেঞ্জ করে দিলেই হয় স্যার। আচ্ছা, রাইট রাইট। এটা তো দুটো 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 ভেরিয়েবলের মধ্যে ডেটা সোয়াপ করা আমরা একাধিক পেতে পারি, তাই না? থার্ড ভেরিয়েবল ইউজ করে, টেম্পোরারি ভেরিয়েবল ইউজ না করে। সো যে কোনো একটা সোয়াপিং টেকনিক তুমি ব্যবহার করে এই দুই ভেরিয়েবলের ভ্যালুকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করাবে, সোয়াপ করাবে। এখানে সেই কথাটি উল্লেখ করা আছে, সোয়াপ ইজ নট বিল্ট ইন। সোয়াপ করতে গেলে তোমাকে এই যে তোমরা যেটা বললে একটা টেম্পোরারি ভেরিয়েবলের হেল্প নেওয়ার প্রয়োজন হতে পারে। সো সেটা তুমি যেভাবে করো তোমার ইচ্ছা। আমরা কোড দিয়ে দিব, পরবর্তীতে তোমরা কোডও দেখতে পারবে যে কোডে কি হচ্ছে। সোয়াপের জন্য আসলে এই 2-3 লাইন যেটা আমরা এখানে লিখছি, সরি, এখানে যে সোয়াপের কথাটা লিখছি এখানে আসলে 2-3 লাইনের এক্সট্রা কোড অ্যাড হবে। এখানে যেহেতু সুডো কোড লেখা আছে, এখানে সেই ব্যাপারটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। তো এখন প্রশ্ন হচ্ছে, নোটিস দ্যাট অনলি দ্য লার্জেস্ট ভ্যালু ইজ ইন দ্য কারেক্টেড প্লেস। এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে যে কথা, যে শুধুমাত্র এটাই তো আমার টোটাল অ্যারেটাকে সর্ট করেনি, শুধুমাত্র লার্জেস্ট এলিমেন্টটা জায়গা মতো গেছে। অল দ্য আদার ভ্যালুজ আর স্টিল আউট অফ অর্ডার। all the other elements are still out of order, so we need to repeat this process. খেয়াল করে দেখো, আগে যে কাজটা আমি করেছি সেই কাজটাকে রিপিটেডলি করতে হবে। অলরেডি আগের কাজটার মধ্যে একটা লুপ ছিল, এখন এই কাজকে যদি রিপিটেডলি করতে হয়, দ্যাট মিন্স ইট ইজ এ নেস্টেড লুপ অ্যাকশন। নেস্টেড লুপের অ্যাকশন ছাড়া এটা পসিবল না। আগের অ্যাক্টিভিটি হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্টকে বাবল আপ করার জন্য যে অ্যাক্টিভিটি, তার মাধ্যমে আমার একটা এলিমেন্ট বাবল আপ হয়েছে। সো এখন আমার কতগুলো এলিমেন্টকে বাবল করার পরে তুমি বলতে পারবে পুরো অ্যারেটা সর্টেড? তোমাদের কাছে প্রশ্ন, কোন একটা অ্যারের n সংখ্যক এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্টকে বাবল করার পরে কনফিডেন্টলি বলা যায় পুরো অ্যারেটা সর্টেড? n-1 স্যার। n-1। তোমাকে আমি 5টা সংখ্যা দিলাম জাম্বল করে, 4টা সংখ্যাকে তুমি যদি ঠিক জায়গায় বসাও, অটোমেটিক্যালি 5 নম্বর সংখ্যাটা ঠিক জায়গায় বসে থাকবে না? ব্যাপারটা বুঝছো? জি স্যার। আলটিমেটলি অনেকে এই ব্যাপারটা কনফিউজড থাকে যে স্যার অ্যারে হচ্ছে 6 সাইজের অ্যারে, 6টা সংখ্যা আছে, আপনি কেন 5টা ইটারেশনের প্রবলেম সলভ করার কথা বলেন? কারণ হচ্ছে 5টা ইটারেশনে 5 জন যদি এই জানি যেটা বললাম যে এক ইটারেশনে লার্জেস্ট এলিমেন্টটা বাবল আপ হয়ে এখানে আসছে,
সেকেন্ড লার্জেস্ট, থার্ড লার্জেস্ট, ফোর্থ লার্জেস্ট, ফিফথ লার্জেস্ট। অলরেডি যদি এই 5 জন সর্টেড থাকে তার মানে এই ব্যক্তির সর্টেড অবস্থায় না থেকে আর কোনো উপায় থাকে না। জি স্যার, অটোমেটিক ওখানে আলটিমেটলি আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো। সো আসো আমরা দেখি রিপিট বাবল আপ হাউ মেনি টাইমস। এখানে বলা হচ্ছে যদি এতে n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এটা রিপিট করতে হবে এক্স্যাক্টলি n-1 টাইমস বাবল আপ অ্যালগরিদমটাকে রিপিট করতে হবে, যে অ্যালগরিদমটা আমরা একটু আগে দেখে আসছি। ওই অ্যালগরিদমটাকে n-1 টাইমস রিপিট করতে হবে। দিস গ্যারান্টিজ উই উইল কারেক্টলি প্লেস অল n এলিমেন্টস। প্রত্যেকটা এলিমেন্টকে ঠিক জায়গা মতো রাখতে পারবো, এটা গ্যারান্টি দেওয়া যাবে। সো আসো বাবলিং অল দ্য এলিমেন্টস। এবার বাবলিং আপ 1 এলিমেন্টটা, এবার সব এলিমেন্টকে বাবল করতে চাই, দেখি কি করতে হবে। তো যদি তুমি বাবলিং অল দ্য এলিমেন্টস করো কয়টা ইটারেশন লাগবে এটা তারা এখানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। দেখো 6 সাইজের অ্যারে। সো আমাদের টোটাল আসলে n-1 কম্পারিজন শেষে কিন্তু আউটপুট চলে আসে। ওই বাবলিং আপ অ্যালগরিদমকে n-1 টাইমস চালাতে হবে, দ্যাটস ইট। সো আলটিমেটলি এবং তোমরা বুঝতেই পারছো যে এই কাজ করে যে সর্বশেষ জায়গায় আমরা একটা লার্জেস্ট এলিমেন্টকে নিয়ে আসি, এটার কারণে আমাদের কতগুলো কম্পারিজন চালানো লেগেছিল মনে আছে কিনা? 6 সাইজের অ্যারের জন্য এই কাজটা কতবার চালানো লেগেছিল? কয় জোড়া কম্পারিজন লেগেছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা না? which was also n-1। পরের বার কি আর এতগুলো কম্পারিজন লাগবে না? কম্পারিজনের সংখ্যা কমে যাবে। 1 4টা, 2 3 4। সো তখন লাগবে আমাদের 4টা কম্পারিজন। সো আলটিমেটলি যখন তুমি 1 থেকে শুরু করে n-1 তম ইটারেশনে যাবে, প্রতিবারে তোমার ইনার লুপে প্রবলেমের সংখ্যা বাড়বে না কমবে? কমবে। সো ভালো, বাবল সেট একদিক দিয়ে ভালো। প্রথম লেভেলই সবচেয়ে বেশি ডিফিকাল্টি। 5টা কম্পারিজন চালাতে হবে n-1 সংখ্যক। আর n-1 তম ধাপে যখন যাবে তখন কম্পারিজন কয়টা? মাত্র একটা। সো যখন তুমি ফার্স্ট আউটার লুপে আছো তখন তোমার ইনার লুপ চলবে 5 বার। আবার যখন তুমি n-1 মানে n-1 টাইমস আর n-1 তম ইটারেশনে যখন তুমি দাঁড়িয়ে আছো তখন তোমার ইনার লুপ চলবে মাত্র একবার। সো দ্যাট মিন্স এটা আসলে অনেকটা প্রপোর্শনাল। আউটার লুপ যা ঘটবে ইনার লুপ ঘটবে তার থেকে প্রপোর্শনালি ডিক্রিজড ওয়েতে। ওকে, সো এখানে দেখি বাকি এই জায়গায় কি করা আছে। রিডিউসিং দ্য নাম্বার অফ কম্পারিজনস। আচ্ছা দেখি এখানে কি বলে। এখানে এটাকে রিডিউসিং দ্য এখানে জাস্ট এটাই বোঝানোর জন্য যে প্রতি ইটারেশনে এই যে নাম্বার অফ ইটারেশন যে কমে আসবে। সো প্রথম ধাপে সবচেয়ে বেশি কম্পারিজন 5টা, সেকেন্ড টার্মসে 4টা, 3টা, 2টা, এরপরে লাস্ট একটা। কয়টা জোড়া করা পসিবল সেটাই ডিটারমাইন করে কতগুলো কম্পারিজন হবে। যেহেতু মাত্র একটা পেয়ার তার মানে কম্পারিজন একটা, 3টা এলিমেন্ট তার মানে কম্পারিজন হচ্ছে 3-1 2, 4টা এলিমেন্ট আছে এই এর মধ্যে কম্পারিজন লাগবে 4-1 3। এটাও একটা হিসাব। সো আলটিমেটলি ওই তারা জাস্ট এটুকুই বলেছে যে ফোর্থ বাবল আপের সময় অ্যারেতে 6টা এলিমেন্ট থাকলেও আমাদের কম্পারিজন লাগবে মাত্র 2টা। আগের ছবিতে ব্যাক যাও, 1 2 3 4। ফোর্থ ইটারেশনের সময় আমাদের কম্পারিজন লাগবে মাত্র 2টো, 12-এর সাথে 35-এর মানে প্রথমের সাথে দ্বিতীয় ঘরের এবং দ্বিতীয় সাথে তৃতীয় ঘরের। সো অনলি 2 comparisons will ensure our result. তো পুটিং ইট অল টুগেদার আমাদের মোটামুটি সবই জানা হয়ে গেছে। আমি আর এখন আপাতত এই সুডো কোডে যাচ্ছি না। আমি যেটা করব এই সুডো কোডটা বলতে চাই। এবার ইনার এবং আউটার লুপকে একসাথে দেখানো হয়েছে, কোন লুপটা কতবার চলবে। অলরেডি আমি মুখে আলোচনা করেছি, লুপটা দেখার দায়িত্ব তোমাদের। ইনার লুপটা একটু আগে আমরা দেখেছিলাম, একটা সিঙ্গেল বাবল আপের জন্য এই ইনার লুপটা ছিল। এটাকে এখন একটা আউটার লুপের মধ্যে ইনক্লোজ করা হয়েছে এবং এই আউটার লুপটা কিসের জন্য? n-1 টাইমস বাবলিং আপের জন্য। নেস্টেড লুপটা বেশি মানে n-1 টাইম চলার জন্য আর কি। রাইট n-1 টাইমস চলবে আমাদের এই লুপটা। এটা হচ্ছে একটা সিঙ্গেল বাবল আপের লজিক। আর আমাদের আসলে কোনো একটা n সাইজের অ্যারেকে সর্ট করতে কতগুলো বাবল আপ লাগে? n-1 বাবল আপ। এই কারণে আউটার লুপটাকে n-1 টাইমস চালানোর একটা ব্যবস্থা করেছি। এটার জন্য এক্সট্রা আউটার লুপের জন্য যে লুপ কন্ট্রোল ভেরিয়েবল সেটা ডিফারেন্ট ইনার লুপের তুলনায়। ইনার লুপটা চলছিল আগের মতোই ইন্ডেক্সের সাহায্য নিয়ে, কিন্তু আউটার লুপটাকে চালাবো একটা নতুন একটা ভেরিয়েবল নিয়েছি, টু ডু ভেরিয়েবল। টু ডু ভেরিয়েবলের ভ্যালু স্টার্ট করেছি সবসময় কত দিয়ে? 0 দিয়ে। এখানে না মনে হয় এখানে 0 দেখানো আছে। 0 দেখানো আছে। এক্সিট ইফ টু ডু ইকুয়াল টু 0, মানে এটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমরা এক্সিট করব। রাইট, শুরু হবে সবসময় n-1 দিয়ে।
সো n-1 মানে 6 সাইজের অ্যারের জন্য তুমি শুরু করবে 5 দিয়ে, এক এক করে কমবে। সো আলটিমেটলি 5 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ টোটাল 6 সাইজের অ্যারের জন্য তোমার টোটাল 5 বার এই লুপটা ঘুরবে, আউটার লুপটা n-1 টাইমস। তো আসলে এটা ডিটেইলসটা তোমাদের জন্য পড়ার জন্য থাকলো। আউটার লুপ যে ভেরিয়েবল ইউজ করা হয়েছে, ইনার লুপে যে ভেরিয়েবল ইউজ করা হয়েছে, তোমরা এটা দেখলেই বলতে পারবে। এখন জাস্ট আমাদের সর্টিং এর আলোচনা শেষ, বাবল সর্ট কিভাবে কাজ করে আমরা বুঝে ফেলছি, বাট একটা ছোট জায়গায় আমাদের গলদ আছে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে অ্যারে গুলো দেখাচ্ছিলাম, এটা চিন্তা করছিলাম যে সব সময় অ্যারেটা এমন ভাবে ক্লাস্টার থাকবে যে আমাদের অবশ্যই আউটার লুপটাকে n-1 টাইমস চালাতেই হবে। আচ্ছা, সব সময় কি ঘটনা এরকম হবে? স্যার এইখানে একটা কোশ্চেন ছিল যে সাপোজ একটা শুধুমাত্র একবার হলেই আমার হয়ে যাচ্ছে, রাইট, আমার তো বারে বারেই করতে হবে, তাছাড়া তো আমি জানতে পারবো না। এক্সিলেন্ট। এই প্রশ্নটা বুঝছো কিনা? মনে করো স্যার অ্যারের অবস্থা এরকম 7, 10, 15, 23, 18। দেখো 5 সাইজের একটা অ্যারে, 5টা এলিমেন্ট আছে এইভাবে। খেয়াল করে দেখো, প্রথমবার যখন তুমি এই যে জায়গায় জায়গায় সবচেয়ে বড় এলিমেন্টটাকে তুমি সবার ডানে রাখবা, তখন কি অবস্থা হবে? 23 আর 18 জায়গা পরিবর্তন করে এরকম হবে না? 7, 10, 15, 23, 18। খেয়াল করে দেখো এটা কয়টা বাবল আপ শেষে হলো? মাত্র একটা না? সরি, 18, 23। এই কাজটা তুমি পাবা কখন বলো তো? ফার্স্ট বাবল আপই হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। ফার্স্ট বাবল আপ শেষে তোমার অ্যারের অবস্থায়, তখন তুমি বলবে কি যে ওকে ফাইন, আমার 23 সর্টেড আছে, বাকিটা মনে হয় সর্টেড নাই, আমি আবার চালাই। এভাবে তুমি চালাতে চাইবা কতক্ষণ? n-1 টাইমস। এটা কি টোটালি ওয়েস্ট না? অলরেডি তো সর্টেড হয়ে গেছে এটা, জি স্যার। তাই না? সো রিয়েল লাইফে অনেক সময় অনেক ডেটা সর্টেডই থাকে, নতুন একটা ডেটা এসে সেটাকে সামান্য পরিমাণ ডিসঅর্ডার করে, বাট সেটার জন্য টোটালি প্রত্যেকবার বাবল সর্ট চালানোটা কিন্তু টাইম কনজিউম। তো আমরা কি চাইলে কোন একটা ট্র্যাকার ব্যবহার করে সেটাকে রিডিউস করতে পারি কিনা? অবশ্যই পারি না। সি প্রোগ্রামিং আমরা এরকম অনেক টেকনিক্স জেনেছি না? তোমরা কয়েন চেঞ্জিং প্রবলেম, আমার ল্যাবে যারা কাজ করেছো তারা সবাই জানে। আমরা যখন প্রাইম নাম্বার চেক করি তখন কয়েন চেঞ্জ করার প্রবলেমটার কথা বলেছিলাম। জি স্যার। হ্যাঁ, সো এরকম একটা টেকনিক, আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি না, এই প্রবলেমটাই আমরা আগামী দিন আলোচনা করবো এবং তারপরে বাউল সর্ট থেকে সরে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে? যে কিভাবে আমরা ট্র্যাক রাখতে পারি একটা বাবল আপ করার সময়, ইনার লুপে থাকাকালীনই আমরা কিভাবে বুঝতে পারি যে পরবর্তীতে আর আমাদের মানে একটা আউটার লুপ কমপ্লিট করেই কিভাবে আমরা বুঝতে পারি যে পরবর্তী আউটার লুপটা চালানো উচিত হবে কি হবে না। অর্থাৎ কোনোভাবে যদি আমরা একটু ট্র্যাক রাখতে পারতাম, এই প্রথম আউটার লুপটা চালানোর সময় যদি একটা কয়েন রাখতে পারতাম 1 অথবা 0, 1 হবে যদি আমার পরবর্তী আউটার লুপটা চালানো লাগে, আর 0 দেখলে বুঝবো যে আমার পরবর্তী আউটার লুপ চালানোর দরকার নাই, অ্যারে অলরেডি সর্টেড। তাহলে খুব ভালো হতো না? জি স্যার। দ্বিতীয় আউটার লুপে যাওয়ার আগে এই ভ্যালুটা একবার চেক করে নিতাম যে এই ভেরিয়েবলের ভ্যালুটা, কয়েনটার ভ্যালু 0 নাকি 1। 1 হলে ভালো কথা, যা আছে তাই, আমি পরের লুপটা চালাবো। হলে আবার চলবে। হ্যাঁ, 0 হলে থেমে যাব। মানে এই 0 দেখাটা আমার জন্য ইম্পর্টেন্ট, যাতে আমি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কম্পারিজনকে ডিসকার্ড করতে পারি অদরকারি। অলরেডি এতে উত্তর ভুল হবে না, বাট এক্সেস কম্পারিজন চালানো লাগছে, সো এক্সেস টাইম নষ্ট, আর কিছু না। টাইম রিডিউস। সো দ্যাটস ইট। এই টেকনিকটা কিভাবে কাজ করে স্লাইড অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা বাসায় দেখতে পারো। আর তারপরও আগামী ক্লাসে প্রথম 15 মিনিটে এই টেকনিকটার সাথে একটু পরিচয় করাই দিব, তাহলে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে। বাবল সর্ট কিন্তু খুবই ইনএফিশিয়েন্ট, স্লাইডের লাস্টে লেখা আছে। আমি আগেই বলেছি ইনএফিশিয়েন্ট কে দিয়ে শুরু করেছি, এফিশিয়েন্সিতে যাব, বাট এটার মধ্যে কতটুকু এফিশিয়েন্সি নেওয়া যায় সেটার জন্য আসলে এই প্রশ্নের উত্তরটা জানা আমাদের জরুরি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের প্রথম হাফে আমরা আগে এই কোশ্চেনের অ্যান্সার জানবো, তারপরে নেক্সট কাজে যাবো। ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। ওকে, আমার মনে হয় রেকর্ডিংটা অফ করে দিই।